আম্মু, আমি এত কম বয়সে বিয়ে করতাম না। তোমাদের এত তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখার ইচ্ছে কেন বলো তো? কতদিন হলো কলেজ যাই না। আমার জানগুলো কত মিস করতেছে তুমি জানো? তুই এখনো নিজে খেতে পারিস না, বাচ্চার মা হওয়ার স্বপ্ন দেখছে কিভাবে? আর তোর বখাটে জানগুলা যেভাবে তোর পিছু পিছু ঘোরাঘুরি করে, বিয়ে না দিয়ে কোনো রাস্তাই নেই। একজন ঘরে বসে মায়ের সাথে দুষ্টামি করে, অপরদিকে মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, নাম তার ওয়ালিদ। কলেজে গেট দিয়ে মেয়েরা বের হচ্ছে। ওয়ালিদের অস্বস্তি হচ্ছে খুব, তবুও থাকতে হচ্ছে। বোরকা পরিহিতাদের মাঝে কাঙ্ক্ষিত মেয়েটিকে খুঁজে যাচ্ছে সে। কয়েকদিন আসা হয়নি, ভীষণ দেখতে ইচ্ছে করছিল বলে আজ ছুটে আসা। সেই মেয়েটির বান্ধবীদের বের হতে দেখা গেল। ওয়ালিদ আশা নিয়ে তাকিয়ে আছে। বান্ধবীরা কলেজে এসেছে মানে সেও এসেছে, কিন্তু তাকে দেখা গেল না। মেয়েগুলো কি নিয়ে যেন কথা বলছে। ওদের মাঝে কাঙ্ক্ষিত মেয়েটিকে না দেখে ওয়ালিদের ভুরুজোড়া সংকুচিত হলো। এমনটা আগে কখনো দেখেনি যে সব বান্ধবী কলেজে এসেছে, সে আসেনি। ওয়ালিদ দাঁড়িয়ে থাকতে পারল না, এগিয়ে গেল মেয়েগুলোর দিকে। এক্সকিউজ মি আপু। সবাই ওয়ালিদের দিকে তাকালো। ওয়ালিদ আফিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে ওয়ালিদ বলল, সাফা কলেজে আসেনি আজকে? আফিয়া ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কে আপনি? আমার নাম ওয়ালিদ। আপনারা আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাদের চিনি। সাফাকে খুঁজছিলাম, দেখছি না তো। ও আসেনি কেন আজ? সেটা আপনাকে কেন বলবো? ওকে খুঁজতেছেন কেন? বলেন না প্লিজ। তানিয়া বলে ওঠে, আমরাই জানি না আপনাকে কি বলবো, আর জানলি বা বলবো কেন? ওয়ালিদ বলল। ও, আপনারা জানেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালিদ চলে গেল। কিছু দূর গেলে তানিয়া ফিসফিস করে বলল, এই ছেলেকে আমি মাঝে মধ্যেই দেখি কলেজের আশেপাশে, তার মানে সাফার জন্য আসে? ওদের মাঝে তোয়া বলল সেও 2-3 বার দেখেছে। আফিয়া বিরক্তি নিয়ে বলল, বাদ দে এটা, কয়েকজনই তো ওকে ফলো করে। ওর কথা ভাব, ওর হলোটা কি? ওর বাসায় কারো ফোন নাম্বার নেই, বাসাটা চিনিও না, কখনো যাইনি। ও অসুস্থ হলেও তো আমাদের জানাবে নাকি? ফোন অফ করে কি করছে? সেদিন বাড়ি ফেরার পথে কোনো বিপদ হয়নি তো? কিসের বিপদ? উল্টোপাল্টা কথা বলবি না তানিয়া। কিছু না হলেই তো ভালো, কিন্তু কল দিলে কল যায় না, কোনো খবর নেই তো চিন্তা হচ্ছে না? এমন তো কখনো হয় না। কোচিনে গিয়ে দেখি, যদি আজও না আসে তাহলে স্যারদের কাছে শুনবো ওর আব্বুর নাম্বার আছে কিনা। তোয়ার কথায় স্যার জানিয়ে যে যার বাসায় চলে যায়। বিকেলে কোচিংয়ে সাফাকে না দেখে আফিয়া, তানিয়া ও তোয়া অফিসে উপস্থিত হয়। স্যারদের কাছ থেকে সাফার বাবার নাম্বার নিয়ে আফিয়া কল দেয়। দ্বিতীয়বার কল দেওয়ার সাথে সাথেই ভদ্রলোকের কণ্ঠ ভেসে আসলো। আফিয়া তাকে সালাম জানিয়ে নিজের পরিচয় দিল। মেয়ের বান্ধবী জেনে তিনি খুবই স্নেহের সাথে কথা বললেন। তিনি ওদেরকে সম্ভব হলে বাসায় গিয়ে সাফার সাথে দেখা করতে বললেন। সাফা নাকি অসুস্থ। আফিয়া ওনাকে সাফার ফোনের বিষয়ে বলে তিনি জানালেন সাফার ফোন হারিয়ে গেছে। ঠিক হলো আগামীকাল কলেজ শেষে ওরা সাফার বাসায় যাবে। পরের দিন কলেজ ছুটির পর গেটের বাইরে ওরা অটো নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় দেখতে পেল ওয়ালিদ আসছে ওদের দিকে। ওয়ালিদকে দেখে ওরা হাঁটতে শুরু করলো। ওয়ালিদ দ্রুত হেঁটে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওরা কিছু বলার আগে ওয়ালিদ বলল, আমি সাফার বাসা চিনি। আপনারা অনুমতি দিলে আমি আপনাদের পথ দেখিয়ে নিতে পারি। আফিয়া, তানিয়া আর তোয়া ওয়ালিদের কথাই ভীষণ আশ্চর্য হলো। ছেলেটা কি করে জানলো ওরা সাফার বাসায় যাচ্ছে? আর কি করেই বা সাফার বাসা চেনে? এমন প্রশ্ন মনে আসলেও কেউ প্রশ্ন করলো না, শুধু বলল, না, আপনার সাহায্যের প্রয়োজন নেই। বলে ওরা হাঁটতে শুরু করলো। ওয়ালিদ আর কিছু বলল না। একটু সামনে গিয়ে একটা অটো পেয়ে তাতে উঠে পড়লো 3 জন। অটোতে উঠে তানিয়া বলল, এই ছেলেটা সাফার বাসাটাও চিনে ফেলেছে দেখছি, তার মানে ভালোই ফলো করেছে ওকে। 3 জন 3 জনের দিকে তাকালো। আফিয়া বলল, তাই তো দেখছি। তানিয়া বলে ওঠে, তবে এই ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু ভদ্র মনে হয়। আমরা যে ওর বাসায় যাচ্ছি এটা কিভাবে জানলো? আমাদেরও ফলো করছে নাকি? তানিয়ার তোয়া একসাথে বলল, জানি না। সাফাদের এলাকায় পৌঁছে ওর বাবাকে কল করে বাসা চিনে নেয় ওরা।
গিয়ে দেখে সাফা বিছানায় শুয়ে আছে। ওদেরকে দেখে উঠে বসার চেষ্টা করলো। আফিয়া বাধা দিয়ে বলল, উঠতে হবে না, শুয়েই থাক। সাফা মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছিস তোরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমরা। কেমন আছিস? কি হয়েছে? ফোন হারালি কিভাবে? বান্ধবীদের পেয়ে খুব খুশি হয়েছে সাফা। অনেক কথা বলো ওদের সাথে। 4 দিন আগে কলেজ থেকে ফেরার পথে কি হয়েছিল সেসব বিস্তারিত জানালো। তোয়া বলে উঠল, এটা তো বড় চিন্তার বিষয়। আল্লাহই ভালো জানে কি হতে যাচ্ছে তোর সাথে। এরপর থেকে তুই কলেজে যাবি কিভাবে? জানি না রে, সেদিন থেকেই ভয় ঢুকে আছে। আমি বাসা থেকে বেরোতেই সাহস পাবো না। তানিয়ার হঠাৎ মনে হলো ওয়ালিদের কথা। সাফাকে বলতে গিয়েও বলল না। এমনিতেই মেয়েটা চিন্তায় আছে, তবে মনের মাঝে ওয়ালিদের প্রতি সন্দেহ জন্মালো ওর। সাফাদের বাসা থেকে আসার পর আরও 2 দিন কলেজে গেল ওরা সবসময় আলোচনা করেই 4 জনে একসাথে কলেজে যায়। ওরা এবার উচ্চ মাধ্যমিক 2য় বর্ষে। সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী। যে 2 দিন ওরা কলেজে গিয়েছে, ছুটির পর ওয়ালিদকে কলেজের গেটের বিপরীত রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তবে ওদের সামনে আর আসেনি। কেটে গেছে আরও 3 দিন। আজ আবার কলেজে এসেছে সাফার বান্ধবীরা। আজ ওদের প্রিয় আশিকুর রহমান স্যারের বাংলা ক্লাস আছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়াতে বাংলা বইটা ধরাই হয় না, তাই অনেক সমস্যা রয়ে গেছে এই বিষয়টাই। আশিকুর স্যার অনেক সুন্দর বোঝাতে পারেন। তিনি সাফার বাবার পরিচিত। সাফার সাথে সাথে ওদেরকেও চিনেন। আশিকুর স্যার ক্লাসে এসে পুরো ক্লাসে চোখ বুলিয়ে ওদের দিকে দৃষ্টি স্থির করলেন। 4 বান্ধবী সবসময় এক বেঞ্চে বসে। আজ সাফার পরিবর্তে মিলা বসে আছে। তানিয়া স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, সাফা কলেজে আসেনি, অনেক দিন ধরেই আসে না। একটু অসুস্থ তো। জানি আমি। ওর আব্বুর সাথে কথা হয়েছে রাতে। ক্লাস শেষ হলে স্যার ওদের বাইরে ডেকে নিলেন। তারপর যেটা বললেন তা শুনে সবাই হতবাক হয়ে গেল। আশিকুর স্যার জানালেন সাফাকে ওর বাবা বিয়ে দিতে চাচ্ছেন। স্যার চলে গেলে ওরা একে অপরের দিকে তাকালো, শুধু কিন্তু কিছু বলতে পারলো না মুখ দিয়ে। মিলা এগিয়ে এসে প্রশ্ন করলো, কি ব্যাপার, কিছু হয়েছে? স্যার কি বললেন? মিলার সাথে ওদের তেমন বন্ধুত্ব না থাকলেও বেশ ভালো সম্পর্ক। বিশেষ করে সাফার সাথে মেয়েটা খুব মেশার চেষ্টা করে। সাফার বিয়ের কথা শুনে মিলাও চমকালো। কি এখনই বিয়ে? কেন? মিলা সাফার অসুস্থতার কথা জানলো। অসুস্থ হওয়ার পেছনে সেদিনের ঘটনা জানে না। সেই বিষয়ে শুধু ওরা 3 জনই জানে। তাই ওরা কিছু বুঝতে পারলো। মিলা কোনো কারণই খুঁজে পেল না বলে ভীষণ অস্থিরতা দেখা গেল ওর মাঝে। ও মানতেই পারছে না সাফার এখনই বিয়ে দিবে। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে মিলা। ওরা খুব অবাক হলো মিলার এত অস্থিরতা দেখে। মনে হচ্ছে ওদের থেকে ওরই সাফাকে নিয়ে বেশি ভাবনা, কিন্তু এর কারণটা কেউ বুঝতে পারলো না। সাফার বাবার সামনে বসে আছে একজন যুবক ও 2 জন নারী। সাফার বাবা সালাউদ্দিন যুবকটিকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? যুবকটি বলল, আমার নাম ওয়ালিদ ইসলাম। সেদিন আশিকুর স্যারের থেকে সাফার বিয়ের কথা শুনে মিলা ওয়ালিদকে বিষয়টা জানিয়েছিল। মিলার মাধ্যমেই ওয়ালিদ সাফার বান্ধবীদের সাফার বাসায় যাওয়ার থেকে সাফার অসুস্থতার খবর জানতে পেরেছিল। সাফাকে এখনই বিয়ে দিবে শুনে ওয়ালিদের হাত থেকে ফোন পড়ে গিয়েছিল সেদিন। খবরটা শোনার পর থেকে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় ওয়ালিদ। বুকের মাঝে শ্বাসরুদ্ধকর কষ্ট অনুভব করে। এমন অনুভূতি তার আগে কখনো হয়নি। তার এত বছরের ভালোবাসা সে হারাতে পারবে না। সাফার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তছনছ হয়ে যাবে তার সব স্বপ্ন, এলোমেলো হয়ে যাবে গোছানো মনটা। সে বোধহয় পাগলই হয়ে যাবে, এমনটা মনে হতেই থাকে বারংবার। সেই সাথে না চাইতেও 2 চোখ ভিজে যেতে থাকে জলে। নিজেকে অসহায় মনে হতে থাকে তার। দিন শেষে খুব সাহস নিয়ে সকল লজ্জা ও জড়তা পেছনে ফেলে বাবা মাকে সাফার সম্পর্কে বলে। ওয়ালিদের বাবা গম্ভীর স্বরে জানতে চান, কতদিনের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কয়েক বছর থেকে ওকে চিনি। শুধু আমি ওর সম্পর্কে জানি আর ওকে পছন্দ করি। ও আমার সম্পর্কে কিছু জানেই না। তাহলে তো ভুলে যাওয়া সহজ হবে। ভুলে যাও। কথাটা তীরের মতো বিঁধে যায় ওয়ালিদের হৃদয়ে। অসহায় দৃষ্টিতে তাকায় বাবার দিকে, তারপর মায়ের দিকে। ওয়ালিদের মা ছেলের করুণ দৃষ্টি দেখে থমকে যান।
কখনো এমন পরিস্থিতিতে ছেলেকে দেখেননি তিনি। ওয়ালিদের চোখ দুটো কিছু বলতে চাইছিল তাকে, কিন্তু তিনি তার চোখ সরিয়ে নেন। ওয়ালিদের বাবা স্থান ত্যাগ করে তিনি চলে যান। মুখের ভাষা হারিয়ে সেখানেই অনেক সময় দাঁড়িয়ে থাকে ওয়ালিদ। তারপর নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কি করা যায়, কি করা উচিত তার। ওয়ালিদ জানে তার চাওয়াটা পূরণ হওয়া এই মুহূর্তে কতটা কঠিন। ওয়ালিদের বড় ভাইয়ের এখনও বিয়ে হয়নি। ওয়ালিদ নিজেও পড়ালেখা করছে, তেমন কোনো ইনকাম নেই, 2টা স্টুডেন্ট পড়াই শুধু, বয়সও কম। এত কারণ থাকতে তার বিয়ে করাটা কি সম্ভবপর? সারা রাত না খেয়ে থাকে ওয়ালিদ। খেতে ডাকলে সাড়া দেয়নি। সাফাই বিয়ে অন্য কারোর সাথে, এটা কল্পনা করতে গিয়েই নিজেকে আধপাগল মনে হয় তার। পরের দিন ভোর থেকে ওয়ালিদকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। সারাদিনের কিছু সময় এদিক ওদিক আর কিছু সময় ভার্সিটিতে থেকে কাটিয়ে দেয়। সন্ধ্যার পরও বাড়িতে না ফিরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সাফাদের বাড়ির সামনে পৌঁছে যায় ওয়ালিদ। রাস্তার পাশে নরম ঘাসের ওপর বসে পড়ে। বাড়ির দিকে তাকিয়ে মনে মনে বলে, জানি না কোন দিকে তোমার রুমটা, কি করছো এখন তাও জানি না। তোমার শরীর কি আগের থেকে ভালো এখন? তোমাকে বিয়ে দিবে শুনেছি, ইতিমধ্যে বর কি ঠিক হয়ে গেছে? তুই জানো না সাফা, তোমাকে একটা ছেলে কতটা ভালোবাসে, কত বছর ধরে ভালোবাসে। তোমার বিয়ের কথা জানতে পেরে ছেলেটার মনের মধ্যে কী যে হচ্ছে তুমি তা জানো না। স্বপ্ন ছিল একটা সুন্দর সময়ে সুন্দর পরিবেশে তোমাকে মনের কথা বলবো, ভালোবাসি বলবো। তোমাকে কখনো দেখিনি, মন ভরে তোমাকে দেখার ইচ্ছা ছিল। মিলিয়ে নিতাম তুই বাস্তবে আমার কল্পনা থেকেও সুন্দর কিনা। সেই সুযোগটা হয়তো হবে না। যদি না হয় তাহলে কি হবে আমার? চোখ দুটো ভিজে গেছে। ওয়ালিদ সে ভেজা চোখে আকাশের দিকে তাকায়। একা একটা চাঁদ দেখতে পায়। চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে কিছু সময়। নামাজে পড়ো চোখ বুঝে কিছু সময় আল্লাহকে স্মরণ করে ওয়ালিদ। তার মনের মাঝে অনেক কথা থাকে, কিন্তু ঠোঁট দিয়ে কোনো উচ্চারণ আসে না, শুধু বলে, আল্লাহ তুই তো সবই জানো। ওয়ালিদের বাসার সবাই চিন্তায় আছে। ওয়ালিদ ফোন বন্ধ করে রেখেছে, কেউ কলে পাচ্ছে না ওকে। এদিকে রাতেও কিছু খায়নি, আবার সারাদিন পেরিয়ে গেছে। ওয়ালিদের মা চিন্তায় কান্না করে দিয়েছেন। বড় মেয়েকে কল করে সবটা বলেছেন তিনি। বড় মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসছে ভাইকে বোঝাতে। ওয়ালিদের বাবা রেগে আছেন। বড় ভাইও বিরক্ত, সে লজ্জায় কিছু বলতেও পারছে না। এশার আজান দিচ্ছে। ওয়ালিদ বসা থেকে উঠল। সাফাদের এলাকার মসজিদেই নামাজ পড়ে নিল ওয়ালিদ। বেরোনোর সময় সাফার বাবাকে দেখতে পেল। ওয়ালিদের ইচ্ছে করছিল ছুটে গিয়ে তাকে সব বলে দেয়, কিন্তু সেটা করতে পারেনি। এভাবে লাভ কিছুই হবে না, সেটা সে ভালোভাবেই জানে। মসজিদ থেকে বেরিয়ে ওয়ালিদ ফোন হাতে নেয়। ফোনটা অন করে পকেটে ঢোকাতে যাবে, তখনই একটা কল আসে ফোনে, ভাইয়া লিখে সেভ করা। কলটা রিসিভ না করে হাতে ধরেই রাখে ওয়ালিদ। কলটা কেটে গেলে আরেকটা কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে পেতনি লেখাটা। এই কলটা ওয়ালিদ অগ্রাহ্য করতে পারেনি। রিসিভ করে কানে লাগাতেই বুঝতে পারে ও পাশের মেয়েটি তার কল রিসিভ হতে ভীষণ খুশি। মেজো ভাইয়া, কোথায় তুমি? সারাদিন বাসায় না এসে ফোন বন্ধ রেখে কোথায় আছো? তুমি জানো আমরা সবাই কত চিন্তায় আছি। ওয়ালিদ মুচকি হাসি দিয়ে বলে, কেন পাগলি, কিসের চিন্তা আমাকে নিয়ে? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় আসো। আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে তোমার চিন্তায়। কি হয়েছে আম্মুর? কিছু হয়নি, তবে খুব চিন্তা করছে আর কান্নাকাটি করছে। তাড়াতাড়ি আসো তুমি। চিন্তা করতে না কর, আমি ঠিক আছি। তুমি বাসায় আসো ভাইয়া প্লিজ। খুব অনুরোধের সুরে কথাটা বলে ওয়ালিদের ছোট বোন ফাতেমা। ওয়ালিদ খুব ভালোবাসে ছোট বোনটাকে। সুযোগ পেলেই ফাতেমার সাথে ঝামেলা করে ওকে রাগিয়ে দেয়। বাসে দুজনের মাঝে খুনসুটি লেগেই থাকে। ছোট আরেকটা ভাই আছে ওয়ালিদের। 5 ভাই বোন ওরা। ওয়ালিদ ফাতেমার অনুরোধ ফেলতে পারে না। কল কেটে বাসার উদ্দেশ্যে রিক্সা নেয় একটা। বাসায় পৌঁছে বড় বোনকে দেখে অবাক হয়। বড় বোন হাজেরা আর মা এগিয়ে যায়। ওয়ালিদের মা প্রশ্ন করেন, কোথায় ছিলি সারাদিন? ছিলাম আশেপাশে। আপু কখন এলে? বিকেলে এসেছি, পরে কথা হবে, আগে খাবি চল। মাও খায়নি সারাদিন, দুজনে একসাথে খাবি এখন। হাজেরা ওয়ালিদের হাত ধরে টেনে নিয়ে যায় খাবার টেবিলের সামনে। ওয়ালিদ মা খায়নি শুনে না করতে পারে না। এমনিতেই ক্ষুধা লেগেছে ওর। গত রাত থেকে ভারী কিছু খাওয়া হয়নি।
খাবার খাওয়ার সময় তেমন কোনো কথা হলো না কারোর মাঝে। খাওয়া শেষ করেই ওয়ালিদ নিজের রুমে চলে যায়। একটু পর হাজেরা আসে ওর রুমে। ওয়ালিদ কপালে এক হাত রেখে চোখ বন্ধ করে শুয়েছিল। হাজেরা ডাকে উঠে বসে। হাজেরা বলে, ভাই আমি তোর ব্যাপারে সব শুনেছি, তুই তো অবুঝ না। একটা মেয়েকে চাইলেই কি বিয়ে করা যায় বল? আমি এসব শুনতে চাই না আপু, আমি বুঝি, কিন্তু আমার কষ্ট হবে খুব। কোনো একটা উপায় কি বের করা যায় না? ওকে বিয়ে দিয়ে তারা বাড়িতে রেখে দিবে, এখন কোনোভাবে কি আমার সাথে বিয়েটা হওয়া যায় না? হাজেরা খুব অবাক হয় ওয়ালিদকে দেখে। তার মা যা বলেছে তেমনি। ওয়ালিদকে এমন করতে কখনো দেখেনি হাজেরা। ওয়ালিদের চোখে মুখে স্পষ্ট বেদনার ছাপ। হাজেরা অন্য কিছু বলতে পারেনি, বসে থেকে উঠে বলে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। তারপর মায়ের সাথে আলোচনা করে হাজেরা ওয়ালিদের কথাটা পুনরায় তার বাবার সামনে তোলে। ওয়ালিদের মা বলেন তারা প্রস্তাব নিয়ে দেখুক একবার মেয়ের বাবা মা কি বলে। অন্তত ছেলেকে শান্ত করতে এতটুকু করতে চান তিনি। ওয়ালিদের বাবা ভীষণ রেগে গেলেন। পরে স্ত্রী ও বড় মেয়ের অনুরোধে তাদেরকে বিয়ের প্রস্তাব নিয়ে সাফাতের বাড়িতে যাওয়ার অনুমতি দেন। সাফার বাবাকে ওয়ালিদের মা ও বড় বোন মিলে ওয়ালিদের ব্যাপারে সবটা বললেন। ওয়ালিদ ও কিছু কিছু প্রশ্নের উত্তর দিল। সাফার বাবা ভাবতে লাগলেন কিভাবে কি বলা যায় তাদের। ওয়ালিদের মা সাফার মায়ের সাথে কথা বলতে চাইলেন। হাজেরা এবং তিনি ভেতরে গিয়ে সাফার মায়ের সাথে পরিচিত হলেন। কথার মাঝে সাফার কথা জানতে চাইলেন। সাফার মা বললেন, সাফা একটু অসুস্থ, রুমে শুয়ে আছে হয়তো। কি হয়েছে মেয়েটার? জ্বর নাকি? না, কয়েকদিন আগে কলেজ থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছিল মেয়েটা। শরীরে ব্যথা আছে এখনো। হাই আল্লাহ, কি বলেন? বড় কোনো সমস্যা হয়নি তো? জি না, আল্লাহর রহমত করেছেন। আলহামদুলিল্লাহ। তা মেয়ের রুম কোনটা? একটু দেখা করে আসি। সাফা বেলকুনিতে ছিল। ওয়ালিদের মা ও হাজেরা গিয়ে ওকে দেখলেন। ওনাদের উদ্দেশ্য সাফা বুঝতে পারল না। সাফার সাথেও কিছু কথা বললেন ওনারা। বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পর হাজেরা ও ফাতেমা ওয়ালিদের রুমে গেল। ওয়ালিদ উদ্বিগ্ন হয়ে বোনের অপেক্ষাতেই বসেছিল। হাজেরা হাসি মুখে বলল, ভাই মেয়েটা তো খুব সুন্দর। ওয়ালিদ মনে মনে খুশি হলো। আগ্রহ নিয়ে জানতে চাইল, তোমাদের পছন্দ হয়েছে? আমার মার দুজনেরই পছন্দ হয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু বাবা, বড় ভাইয়া আর? চিন্তা করিস না, আমার আর মায়ের যখন পছন্দ হয়েছে, এবার তোর দলও ভারী। বাবাকে ম্যানেজ করলেই হবে। তারপর দরকার হলে সাপার বাসায় ফোন দিয়ে মা অনুরোধ করবে বলেছে। বাবাকে তো রাজি করাও আগে সাফার বাবা বিষয়টা খুব খেয়াল করেছেন। তোমরা ওকে দেখতে যাওয়ার পর আমাকে বাবার বিষয়ে প্রশ্ন করেছিল। আরে ভাই চিন্তা করিস না, আর বাবা যদি রাজি না হয় তাহলে তুই আরেকটা দিন নিখোঁজ থাকবি। ফাতেমা বোনের কথায় আশ্চর্য হয়ে মুখের হাসি ফুটিয়ে বলল, আপু? আমি টাকা দিব, বাইরে থেকে খেয়ে নিবি। আর এদিকে তোর চিন্তা করে আমি আর মা বাবাকে আরও বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করব। বাবা একটু নরম হলে সাফার বাবার সাথে কথা বলিয়ে দেব। দেখা যাক আল্লাহ কি করে। ওয়ালিদের মনে শান্তি মিলে না। আসলে কি এত সহজ হবে যেমনটা হাজের আপু বলছে? সাফার পরিবার কি রাজি হবে? হাজেরা ওয়ালিদের ভাবনা দূর করতে বলল, ভাই তোর পছন্দের প্রশংসা করতে হবে। তাই? আমি তো ওকে দেখিনি কখনো। কি? না দেখেই এত দূর কিভাবে? কি শুনবে? বলতো। ফাতেমা প্রায় লাফিয়ে উঠে বলল, অবশ্যই আমি শুনবো। ওয়ালিদ বলল, বলছি তাহলে। ওয়ালিদকে আর নিখোঁজ হতে হয়নি। ওর বাবা বাড়ি এলে রাতের খাওয়া শেষে ওয়ালিদের বড় বোন হাজেরা, মা আর ফাতেমা কথা বললেন ওনার সাথে। সাফা এবং ওর পরিবারের অনেকগুলো ইতিবাচক দিক বলে। নিজেদের পছন্দ আর ওয়ালিদের পাগলামির কথা বলে তাকে রাজি করানোর চেষ্টা করে অবশেষে সফল হলো তারা। ইতিমধ্যে ওয়ালিদের দাদা দাদিকে রাজি করানো হয়ে গিয়েছে। সিদ্ধান্ত হলো সাফার পরিবার রাজি হলে এখন বিয়েটা পড়িয়ে রাখা হবে। পরে ওয়ালিদের বড় ভাই হুজাইফার বিয়ে দিয়ে বউ আনার পর সাফাকে ঘরে তুলবেন। ততদিনে ওয়ালিদ নিজের পায়ে দাঁড়াবে, এমনভাবে কথা বলতে হবে সাফার বাবা মায়ের সাথে। দুই মেয়ে, স্ত্রী এবং সেই সাথে মায়ের কথায় বাধ্য হয়ে ওয়ালিদের বাবা সাফার বাবার সাথে কথা বললেন। ওয়ালিদের মা ও কথা বলেন সাফার মায়ের সাথে। কথা শেষের দিকে তারা বলেন
চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত জানাবেন। সাফা বই নিয়ে পড়ার চেষ্টা করছিল। এমন সময় সাফার মা এসে পাশে বসলেন। কিছু সময় নিয়ে বলেন, সাফা, তোর কেমন ছেলে পছন্দ বলতো? সাফা চমকে উঠল, সেই সাথে রাগ উঠল ওর। বলল, মা আমি বিয়ে করতে চাচ্ছি না, আর তুমি বলছো কেমন ছেলে পছন্দ? সাফার মা মুচকি হেসে বললেন, সাফা, বিয়ে তো এক সময় করতে হবে। এখনই দিয়ে রাখতে চাইছি যেন তোকে নিয়ে আমাদের দুশ্চিন্তা কমে। বলছি, তোর বিয়ে হলে তোকে শ্বশুরবাড়ি যেতে হবে না, আমরা সেই ব্যবস্থাই করব। এই রকম একটা সন্ধান পেয়ে গেছি। ছেলেটা দেখতে খুব সুন্দর, কথাবার্তাও ভালো, লেখাপড়াও করেছে, শিক্ষার্থী হিসেবে ভালো আছে। ওকে দেখে আর ওর কথা শুনেই আমার পছন্দ হয়ে গেছে। তারপর তোমার বাবাও কিছু খোঁজ খবর নিয়েছে। তোমার সালমান চাচুকে ছেলেটা গ্রামে খোঁজ নিতে পাঠিয়েছে। সব থেকে বড় কথা কি জানো, ছেলেটা নাকি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু তোমার সামনে কখনো আসেনি, আমাদের কাছে হালালভাবে চাইতে এসেছে। এত কিছু হয়ে গিয়েছে, এখন আমার কাছে শুনতে আসছো কেন? আমি বলবো বিয়ে করব না, কিন্তু সেটা তোমরা মানবে না, তাহলে আমার কোনো কথা নেই, যা ইচ্ছা করো তোমরা। আচ্ছা ঠিক আছে, পরে কিছু বলতে পারবি না বলে দিলাম। সাফার মা বসা থেকে উঠে দাঁড়ালেন। তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালে সাফা বলল, তুমি বললে ছেলেটা আমাকে পছন্দ করে, তো এই ছেলে আমাকে বিরক্ত করা ছেলেদের মধ্যে নয় কি? তিনি ঘুরে দাঁড়িয়ে বলেন, না, ছেলেটা নিজেই বলেছে ও হারাম সম্পর্কে যেতে চায়নি, তাই তোমাকে কখনো বিরক্ত করেনি, দূর থেকে তোমার পিছু নিত মাঝে মধ্যে, এইভাবে বাসা চিনেছে। তারপর তোমার বিয়ের কথা শুনে পরিবারে আলোচনা করে প্রস্তাব এনেছে। ছেলেটার বড় ভাই অবিবাহিত, তারপরেও সাহস করে বিয়ের কথাটা তুলেছে। যা খুশি করো, আমি তো বিয়েই করতে চাই না, জোর করে বিয়ে দিচ্ছ তোমরা। জোর করলেও সেটা তোমার ভালোর জন্যই। বিয়ে হলে আমাদের দুজনের পাশাপাশি আরও একজন মানুষ তোমাকে সবসময় বিপদ থেকে আগলিয়ে রাখবে। তুমি বুঝবে না আমাদের অবস্থা, আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। সাফার মা চলে গেলেন। সাফার ভালো লাগছে না কিছুই, পড়ায় আর মনোযোগ এলো না ওর। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এটা কিসের অনুভূতি তা বুঝলো না, তবে বিয়েতে তার মন সায় দিচ্ছে না। ভেতরটা ছটফট করতে থাকে অস্থিরতায়। 5 দিন পর ওয়ালিদের বাসায় ফোন এলো। সাফার বাবা মা ওয়ালিদের সাথে সাফার বিয়ে দিতে রাজি হয়েছেন। এই 5 দিন ওয়ালিদের ভালো যায়নি। প্রতিটা মুহূর্ত সাফাকে হারানোর ভয় নিয়ে কেটেছে ওর। ওয়ালিদ ধরে নিয়েছিল সাফার বাবা মা রাজি হয়নি বলে কল করছে না। খাওয়া ঘুমসহ কোনো কাজই ওয়ালিদ ঠিকমতো করতে পারেনি। যখন সাফার বাবা কল করে তাদের সম্মতি জানালেন, ওয়ালিদ প্রথমে বিশ্বাস করতে পারল না। ও ফাতেমাকে বলল, তুই হাজেরা আপুর থেকে গোপনে আরেকবার শুনে দেখতো সত্যি সাফার বাবা সম্মতি দিয়েছেন কিনা। হ্যাঁ, মেজো ভাইয়া সত্যি সম্মতি দিয়েছেন। আম্মু আব্বু মিথ্যে বলবে নাকি? তুই আপুর কাছে আরেকবার শুনে দেখ না বোন। ফাতেমা হেসে বলল, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তোমার সামনে আমি আপুকে ডেকে প্রশ্ন করি? না, আমার সামনে না, আমার সামনে যদি মিথ্যা বলে তুই আলাদা করে শুনে আমাকে সত্যিটা বল প্লিজ বোন, সত্যিটা বলিস। মেজো ভাইয়া, যদি কথাটা সত্যি না হয়, মিথ্যে বলে কোনো লাভ আছে? কেন মিথ্যে বলবে? হাজার এসে প্রবেশ করলো ওয়ালিদের রুমে। বলল, কিরে ভাই, বিশ্বাস হচ্ছে না? সত্যিই রাজি হয়েছে তারা। আব্বু আম্মু আর আমি আগামীকাল ওদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ফাইনাল করব। ওয়ালিদের মনে হলো তার বুকের ওপর থেকে কোনো ভারী পাথর সরে গেল। খুশিতে চোখে পানি চলে এসেছে ওর। হাজারা ওয়ালিদের খুশি দেখে ওর চুলগুলোতে হাত বুলিয়ে বলল, কংগ্রাচুলেশন ভাই। ওয়ালিদ অতিরিক্ত আবেগে হাজারাকে জড়িয়ে ধরল। বলল, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, এরপর তোমার প্রতিও আমি কৃতজ্ঞ আপু। আমি কি বলবো তোমাকে বুঝতে পারছি না। আমার ভাই বোনেদের খুশিতেই আমি খুশি। এবার ছাড় আমাকে, অনেক পরামর্শ করতে হবে সবার সাথে। ওয়ালিদ বোনকে ছেড়ে দিল। হাজারা চলে গেলে ফাতেমা বলল, বিশ্বাস করো মেজো ভাইয়া, আমি কখনো ভাবিনি তোমাকে এমন রূপে দেখব, আর এটাও আমার কল্পনায় আসেনি বড় ভাইয়ার আগে তোমার বিয়ে হবে। ইস, কি অদ্ভুত। তুই কি চাচ্ছিস না আমার বিয়ে আগে হোক? চাচ্ছি,
তোমার বিয়েটাও তো এখন এমার্জেন্সি। তবে অদ্ভুত লাগছে, বড় ভাইয়া তো লজ্জায় শেষ। লজ্জা আমিও পাচ্ছি। বড় ভাইয়ের সামনে আমি আর যাব না। ফাতেমা হাসলো। ওয়ালিদের মুখে এখন কোনো বেদনারই ছাপ নেই, আছে শুধু লজ্জা আর খুশির ঝিলিক। ফাতেমা তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তার মেজো ভাইয়া একটা মেয়েকে এত ভালোবাসে সে কখনোই বুঝতে পারেনি। সাফাকে দেখার জন্য ভীষণ আকুলতা তৈরি হলো ওর মাঝে। কে সে মেয়ে যাকে ভালোবেসে তার মেজো ভাইয়া আজ বেসামাল? ফাতেমার ইচ্ছে হলো হাজেরা আপুকে গিয়ে বলে কাল তাদের সাথে সেও যাবে সাফাদের বাড়ি। আর দেরি সইছে না, কিন্তু তাকে হয়তো এবারও নিবে না। তাই মন খারাপ হলো ফাতেমার। বিয়ের দিন ঠিক করা হলো, শুধু নিজ পরিবার আর মুরব্বীদের উপস্থিতিতে নির্দিষ্ট দিনে বিয়ে পড়ানো হবে। ওয়ালিদের খুশি ঝরে পড়ছে যেন। তার চলাফেরা, কথাবার্তা সব কিছু আগের থেকেও বেশি প্রাণবন্ত। ফাতেমার সাথে আবারও খুনসুটি শুরু হয়েছে। ছোট ভাই আনাস বরাবরই শান্তশিষ্ট। বয়স কম হয়, সব কিছু না বুঝলেও ওয়ালিদের পরিবর্তন বুঝতে পারল। ওয়ালিদ মাঝে মধ্যে আনাসের সাথে মজা করেছে, শুধু হুজাইফা আর বাবার সামনে যায় না। তাদের দেখলে দূরে সরে যায়। বিশেষ করে হুজাইফার থেকে কয়েক হাত দূরেই থাকে ওয়ালিদ। সাফার কথা বাবা মায়ের সামনে তোলার পর থেকে একবারও হুজাইফার সামনাসামনি হয়নি। হুজাইফাও এড়িয়ে চলেছে। ওয়ালিদের বিয়ের বিষয়ে যারা জানতে পারছে সবাই হুজাইফাকে উদ্দেশ্য করে বলে, তোর আগেই ওর বিয়ে। হুজাইফা সেজন্য আত্মীয়দের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। ওয়ালিদ এটা করেনি। তাকে কিছু বলে সে উল্টো তাদের সাথে মজা করে। এমনই করেই দিনগুলো কেটে গিয়ে বিয়ের দিন ঘনিয়ে আসে। উত্তেজনায় ওয়ালিদের হাত পা কাঁপে। সাফার সামনে কিভাবে দাঁড়াবে, কি বলবে সে ভেবে যায় তা নিয়ে বারবার সাহস হারিয়ে ফেলে। সব মিলে ভিন্ন রকম অনুভূতিতে চেয়ে যায় ওয়ালিদের মন। বিয়ের দিন সাফা ভয় পাচ্ছে। আফিয়া, তানিয়া আর তোয়া ওকে সাজানো শেষ করে পাশে বসে আছে। আরও আছে সাফার চাচাতো বোন। আফিয়া বলল, সাফা টেনশন করছিস কেন? স্বাভাবিক হ। মনে হচ্ছে বিয়ে হলেই তোকে শ্বশুরবাড়ি নিয়ে যাবে, এত নার্ভাস কেন? আন্টি তো বলেইছে বিয়ের পর কয়েক বছর এখানেই থাকতে পারবি। ছেলে নাকি পড়াশোনা করে, সে চাকরি পেতে পেতে তোরও এখানে থেকে অনেক দূর পড়ালেখা হয়ে যাবে। সেই জন্য আরও আন্টি আঙ্কেল এই সম্বন্ধে রাজি হয়েছে। আর আন্টির নাকি খুব পছন্দ হয়েছে ছেলেকে। তুই ছবি দেখিসনি সাফা? না, আমার ছবিও তারা নেয়নি। দুজন মহিলা এসেছিল দেখতে, শুনেছি তারা মা আর মেয়ে। ছেলের বিষয়ে কিচ্ছু জানি না, নামটা ছাড়া। ওহো, আন্টির কাছে নাম শোনা হয়নি, নাম বল তো। ওয়ালিদ ইসলাম। সাফার বান্ধবীদের চোখ বড় হয়ে গেল নাম শুনে। অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তানিয়া বলে উঠল, ওয়ালিদ মানে সেই ছেলেটা না তো? কোন ছেলে? তোরা এই নামে কাউকে চিনিস? ওরা তিনজন মিলে ওয়ালিদের বিষয়ে বলল। এরপর আফিয়া বলল, যেহেতু আন্টি বলেছে ছেলেটা তোকে অনেক আগে থেকে পছন্দ করে, দেখতে সুন্দর, ফর্সা, লম্বা, আমারও যা যা বলল, এবং নামটাও যদি ওয়ালিদ হয়, আমার মনে হচ্ছে ওই ছেলেটাই। তোয়া বলল, ওই ছেলে হলে কিন্তু আমি খুব খুশি হব। এরপর তানিয়া এবং তোয়া প্ল্যান করলো বরপক্ষ এলেই ওরা লুকিয়ে দেখে আসবে ওই ছেলেটাই কিনা। ওয়ালিদের দাদা, নানা, চাচা আর মামা সহ হুজাইফা বাদে পরিবারের সবাই এসেছে। হুজাইফা নিজে থেকেই আসতে রাজি হয়নি। নিজে অবিবাহিত হয়ে ছোট ভাইয়ের বিয়েতে এসে কোনো বিব্রতকর পরিস্থিতিতে সে পড়তে চায় না। ওয়ালিদরা পৌঁছালে তানিয়া তোয়া লুকিয়ে দেখতে গেল। ওয়ালিদকে বরের সাজে দেখে ওরা প্রায় লাফিয়ে উঠল। দৌড়ে সাফার রুমে গিয়ে তোয়া বলল, বান্ধবী, তোর ভাগ্যটা কি ভালো রে, এত সুন্দর একটা বর পাইছিস। যার কথা ভাবছিলাম সেই তোর বর। আফিয়াও হাসলো, বলল, বাহ, ছেলেটা বিয়ে অবধি চলে আসছে। সাফা লজ্জায় মুখ করে বসে আছে। হঠাৎ দুজন মেয়ে এলো ওর রুমে। একজন নেকআপ খুললে সাফা তাকে চিনতে পারল। সে বলল, মাশাল্লাহ সাফা, কি সুন্দর লাগছে তোমাকে। আমি ওয়ালিদের বড় বোন, তোমার হবু ননাস। পাশের মেয়েটিকে দেখিয়ে বলল, ও ফতেমা, তোমার হবু ননদ। সাফা মুখের হাসি ভাব রেখে তাদেরকে দেখল।
ফাতেমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার দিকে। হাজেরা ফাতেমার দিকে তাকিয়ে ভুরু নাচালো। ফাতেমা হালকা করে মাথা নাড়িয়ে বোঝালো ওর পছন্দ হয়েছে। বিয়ে পড়ানো শেষ হলো। সাফার চাচাতো ভাই ফাহিম ওয়ালিদের হাত ধরে সাফার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে অনেকে রয়েছে। দরজার বাইরে থেকে ফাহিম বলে উঠল, ভেতরে যারা আছেন সবাই বাইরে আসেন, বরকনেকে সাক্ষাৎ করতে দিন। ফাহিমের কথা শুনে একে একে সকলে বেরিয়ে গেল। যাওয়ার সময় ওয়ালিদকে দেখলো। ওয়ালিদ লজ্জায় চোখ নিচের দিকে রেখেছে। সাফার পুরো শরীর কাঁপতে শুরু করেছে। ফাহিমের কথা শুনে সকলে বেরিয়ে গেলে সাফা শুকনো ঢুকিল। ওয়ালিদকে হালকা ধাক্কা দিয়ে রুমের ভেতর পাঠিয়ে দিল ফাহিম। তারপর দরজা টেনে দিল। ওয়ালিদ দেখলো খাটে বধূ পেশে বসে আছে তার সাধনার ফল, তার স্বপ্নের রানী। ওয়ালিদের দিকে তার পিঠ। ওয়ালিদের উপস্থিতি বুঝেও সাফা নড়ল না। তার মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলবে হয়তো। অদ্ভুত অনুভূতি হচ্ছে সাফার। ওয়ালিদ কাঁপতে থাকা পা নিয়ে কিছুটা সামনে এগিয়ে গেল। হৃদস্পন্দনের দ্রুতগতি উপলব্ধি করতে পারল সে। সেই সাথে অচেনা অনুভূতি আবিষ্কার করলো। খুবই নার্ভাস হয়ে পড়ল ওয়ালিদ। এভাবে কিছু মুহূর্ত কাটলো। জড়তা কাটিয়ে অবশেষে ওয়ালিদ ডাকলো, সাফা। ওয়ালিদের কণ্ঠ শুনে সাফা চমকে উঠল। নিজের অজান্তেই দাঁড়িয়ে গেল। আরও কিছু মুহূর্ত কাটলো। ওয়ালিদ ঘোমটা দেওয়া লাল শাড়ি পরিহিতা তার পেয়সীকে পেছন থেকেই দেখছে। এভাবে চলবে না। ওয়ালিদ গলা খাকারি দিয়ে পড়ল, তোমার বরকে দেখবে না? সাফা শুনল কিন্তু ঘুরল না। ও ঘুরতে পারছে না। প্রবল আড়ষ্টতা ঘিরে রেখেছে ওকে। ওয়ালিদ আবার মুখ খুলল, বলল, ঘুরো সাফা। কথাটাই ওদের আকাঙ্ক্ষা মিশেছিল। সাফার মনে হলো এবার ঘুরে দাঁড়ানো উচিত। তীব্র জড়তা নিয়ে নিচের দিকে দৃষ্টি রেখে সাফা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ওয়ালিদ শ্বাস নিতে ভুলে গেল। স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো তার হৃদয়ের রানীকে, তার 6 বছরের আকাঙ্ক্ষিত নারীটিকে। ওয়ালিদ বলল, তাকাও আমার দিকে। সাফা এদিক ওদিক তাকিয়ে পরে ওয়ালিদের মুখের দিকে তাকালো। দেখলো এক সুদর্শন যুবক মুগ্ধ নয়নে পলক্ষীন তাকিয়ে আছে তার দিকে। মুখে হাসি ফুটে উঠল ওয়ালিদের। মুচকে হাসিতে আরো সুন্দর লাগছে তাকে। সাফার অনুভূতি আরেক দফা বদলালো। মনটা কিছু বলছে। বরবেশে সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার সাথে আজ থেকে তার জীবন বেঁধে গেছে। সাফাও কিছু সময় তাকিয়ে থাকলো। সংবিত ফিরে পেয়ে আবার দৃষ্টি নামিয়ে নিল মেঝের দিকে। ওয়ালিদ পলক ফেল। এবার কিছু কথা বলা দরকার। কিভাবে কি বলবে বুঝতে পারছে না। বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছে না সাফার সামনে। নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে নিজেকে। তাই কোনো কথা খুঁজে না পেয়ে বলল, পরে কথা হবে, আসি। কথাটুকু বলে ওয়ালিদ দ্রুত হেঁটে দরজা খুলো। বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে। ওয়ালিদ আগে থেকেও বেশি লজ্জা পেল এবার। নিচের দিকে তাকিয়েই স্থান ত্যাগ করলো। খানিক দূরেই হাজেরা আর ফাতেমা ছিল। ওরা ওয়ালিদের কাছে এগিয়ে গেলে ওদের দেখে ওয়ালিদ স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু লজ্জা কমলো না। ফাতেমা কিছু বলতে গেলে হাজেরা থামিয়ে দিয়ে বলল, কিছু বলে আর লজ্জা দিস না। আফিয়া, তানিয়া আর তোয়া সাফাকে বারবার ঠেলছে আর বলছে, কি রে, পছন্দ হলো? কি কথা বললি? কিছু বলিসনি কেন? সাফা মুখ নিচু করে রেখেছে তো রেখেছে, আর উঁচু করতে পারছে না। পরে আফিয়া বলল, থাক, ওকে লজ্জায় ফেলিস না। বান্ধবী আমাদের এমনিতেই ভীষণ লাজুক, পরেই জানা যাবে, এখন থাক। সারা রাত ওয়ালিদ সাফাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমালো। আগে ভাবনায় আসতো একটা সম্পূর্ণ কালো আবরণে ঢাকা একটা মেয়ে, কেবল দুটো চোখ দেখা যাচ্ছে। আর আজকের ভাবনায় ছিল লাল বেনারসি পরিহিতা, মাথায় লাল ঘোমটা দেওয়া, লাজুকতায় চেয়ে থাকা একটা মিষ্টি চেহারার অধিকারী মেয়ে। এতদিন কল্পনায় দেখে আসা চেহারার সাথে সাফার বাস্তব চেহারার তুলনা করতে করতেই ঘুমিয়ে তলিয়ে যায় ওয়ালিদ। সেই ঘুমের মধ্যেও সাফাকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখে। পরদিন পেরিয়ে রাতে সাফার রুমে ওর মা এসে তার ফোন এগিয়ে দিলেন, বললেন, তোর শাশুড়ি কথা বলবে, কথা বল। সাফা চমকে উঠল। মায়ের দিকে তাকিয়ে কথা বলবে না বোঝালো। সাফার মা চোখ দিয়ে ধমক দিলেন, তারপর আরও এগিয়ে দিলেন ফোনটা। বাধ্য হয়ে সাফা হাতে নিল। সাফার মা চলে গেলেন। ফোনটা কানে লাগালো সাফা। আস্তে করে সালাম দিল। ওয়ালিদের মা সালামের উত্তর নিয়ে অনেকক্ষণ বিভিন্ন কথা বলেন। সাফার ভালোই লাগলো ওনার কথাগুলো। উনি কথা শেষ করে হাজেরার কাছে দিলেন। হাজেরা অল্প কথা বলে বলল,
সাফা, ওয়ালিদের সাথে কথা বলো। সাফার ভেতরটা লাফিয়ে উঠল। প্রচণ্ড জড়তা এসে ঘিরে ধরেছে ওকে। ফোনের অপর পাশে একটা মিষ্টি কণ্ঠ শুনতে পেল। সাফা কেমন আছো? সাফা আস্তে করে উত্তর দিল, ভালো। ওয়ালিদ ভালো লাগার অনুভূতিতে ছেয়ে যায়। তার ভীষণ ভালো লেগেছে। এই প্রথম সাফা তার সাথে কথা বলেছে। প্রথম কথা বলার অনুভূতি। কিছু সময় নীরব থেকে চোখ বন্ধ করে অনুভব করলো ওয়ালিদ। কিছু সময় দুপাশে নীরবতা বিরাজ করলো। ওয়ালিদেই কথা বলল আবার। রাতে খেয়েছো? জি। আবার নীরব পরিবেশ। কি করো? তেমন কিছু না। উত্তর দিয়ে আবারও চুপ হয়ে যায় সাফা। ওয়ালিদ হেসে ওঠে, হেসে বলল, তুমি কোনো প্রশ্ন করছো না কেন? সাফা নীরব থাকে। ওয়ালিদ বলল, ঠিক আছে, আজ তাহলে এতটুকুই থাক, পরে আবার কথা হবে। সাফার পক্ষ থেকে কোনো সারা শব্দ পেল না। কয়েক মুহূর্ত চুপ থেকে ওয়ালিদ কল কেটে মুচকি হাসলো। অনেকদিন পর বাবার সাথে কলেজে এসেছে সাফা। ক্লাসের অনেকে বিয়ে নিয়ে মজা করছে ওর সাথে। মিলা মন খারাপের ভাব নিয়ে বলল, তুমি আমাকে একবার বললেও না সাফা। সরি, আসলে আমি তো রাজি ছিলাম না, আর হুট করেই বিয়েটা হলো। আফিয়াদের তো আব্বুই জানিয়েছে। মিলা মুখ ঘুরিয়ে রাখে। একটু পরে আবার জানতে চাই, বর কেমন? জানি না তো, তেমন কথা হয়নি। আব্বু আম্মু খোঁজ খবর নিয়েছে, নিশ্চয় ভালো। আরে দেখতে কেমন সেটা বলো। সাফা ছোট্ট করে বলল, ভালো। নাম কি? ওয়ালিদ ইসলাম। মিলা চোখ বড় বড় করে তাকালো। তারপর চট করে প্রশ্ন করলো, ছেলে কি করে? কিছু না, পড়ালেখা করে, পাশাপাশি প্রাইভেট পড়ায়। ভাই বোন কতজন? 5 ভাই বোন। মিলা নিশ্চিত হয়ে যায় ছেলের বিষয়ে। মুখে হাসি ফুটে ওঠে। মিলার চটপটে প্রশ্ন আর শেষে হাসিতে সাফা সহ ওর বান্ধবীরা অবাক হয়। মিলা আশ্চর্য হয়ে পড়ল, ছেলে কিছু করে না, তবু তোমার বাবা রাজি হলো বিয়েতে? অন্য সব কিছুতে পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে বেশি চিন্তা করেনি। তানিয়া বলল, আরে এতে ওদের সুবিধাই হয়েছে। একটা মাত্র মেয়ে তো বেশি দিন নিজেদের কাছে রাখতে পারবে। আর ওনাদের সবকিছু তো সাফার জন্য। ও আচ্ছা। মিলা আর কিছু বলল না। মনে মনে ও খুব খুশি। কলেজ ছুটির পর গেট থেকে বেরিয়ে তানিয়া ওয়ালিদকে দেখতে পেল। সাফাকে ইশারা করে বলল, ওই দেখ তোর জামাই হাজির আছে, ওখানেই দাঁড়িয়ে থাকতো তোর জন্য। সবাই তাকালো ওয়ালিদের দিকে। ওয়ালিদও এগিয়ে এলো। ওদের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তোমরা? ওয়ালিদের আজ তুমি করে বলাতে সাফার বান্ধবীরা একে অপরের দিকে তাকালো। তারপর হেসে উত্তর দিল। মিলা কাছে ছিল। ও এগিয়ে এসে ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলল, আপনিও আমাকে বিয়ের কথা জানালেন না ওয়ালিদ ভাইয়া? আপনার আমাকে জানানো উচিত ছিল না? এত ইনফরমেশন দিয়ে সাহায্য করলাম আমি। মিলার কথা শুনে ভীষণ আশ্চর্য হয় সাফা আর ওর বান্ধবীরা। মিলার কথার উত্তরে ওয়ালিদ বলল, সরি মিলা, আসলে আমি খুব চিন্তায় ছিলাম। তারপর যখন সব ঠিক হলো আমি তখন আমার মাঝে ছিলাম না, কোনো দিকে খেয়াল ছিল না আমার, তাই বলা হয়নি। পরবর্তীতে অবশ্যই জানবে। প্রয়োজন শেষে সবাই ভুলেই যায়। অবশ্য আপনি একবারই আমাকে নক করেছিলেন, আমি যেচে ইনফরমেশন দিয়েছিলাম। যাই হোক, আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। ভেবেছিলাম আপনি শোকে কাতর হয়ে পড়ে আছেন, অথচ আপনি যে এত কিছু করে ফেলবেন ভাবতেই পারিনি। তাও আবার ওয়াইফা ভাইয়া অবিবাহিত থাকতে। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে এটা সম্ভব হলো। আল্লাহ রাজি হলে সবই সম্ভব। তো আমি এখন কাকে কি বলবো? আপনাকে দুলাভাই ডাকবো নাকি সাফাকে ভাবি ডাকবো? ওয়ালিদ হেসে বলল, খুবই কনফিউজিং প্রশ্ন, চিন্তা ভাবনা করে দেখো কোনটা ভালো লাগে তোমার। যেহেতু আপনি আমার আত্মীয়র মতো আর আপনাকে আগে থেকে চিনি এবং আপনার জন্যই সাফার সাথে মেশা, তাই সাফাকেই ভাবি ডাকি। এরপর মিলা সাফার দিকে তাকিয়ে পড়ল, আমার মিষ্টি ভাবি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না কিছু। পরিচয় দিচ্ছি, আমি তোমার বরের আম্মুর মানে তোমার শাশুড়ির বান্ধবীর মেয়ে। তোমার ননদ হই আমি। এখন থেকে আমরা ননদ ভাবি, বুঝেছো? আমি তোমার কলেজের এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী জানার পর ওয়ালিদ ভাইয়া তোমার কথা আমাকে বলেছিল।
সাফা এবং সাফার বান্ধবীদের কাছে এবার সব কিছু পরিষ্কার হলো। কথা শেষ করে সবাই চলে গেল, রয়ে গেল শুধু সাফা আর ওয়ালিদ। সাফা অস্বস্তি অনুভব করছে। ওয়ালিদ সাফার চোখের দিকে তাকিয়ে আছে। সাফার দৃষ্টি অস্থির, অকারণেই এদিক ওদিক তাকাচ্ছে। ওয়ালিদ বলল, কেমন আছো তুমি? সাফার দৃষ্টি এবার নিচের দিকে স্থির হলো, মৃদু স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালিদ বলল, শুনতে পাইনি, জোরে বলো। সাফা আর একটু আওয়াজ নিয়ে বলল, ভালো। এখন কিছুটা শুনতে পেয়েছি। জানি তুমি আমাকে জিজ্ঞেস করবে না নিজে থেকেই, তাই বলছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো যাওয়া যাক। কোথায়? তুমি যেখানে যেতে চাও সেখানেই যাব। বলো কোথায় যাবে? কোথাও যেতে চাই না। এখানেই থাকবে? না, বাসায় যাব। এটা তো কোথাও যাওয়াই হলো, যেটা জানতে চেয়েছিলাম আমি। চলো। ওয়ালিদ সামনে একটু এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখে সাফা দাঁড়িয়ে আছে। ওয়ালিদ আবার ফিরে আসে। কি হলো? আমি বুঝতে পারলাম না, আপনি মানে আব্বু কি আপনাকে বলেছে আমাকে বাসায় দিয়ে আসতে? এই প্রথম সাফা বড় একটা বাক্য উচ্চারণ করলো ওয়ালিদের সামনে। ওয়ালিদ মুচকি হেসে বলল, আমার শ্বশুরমশাই আমাকে বলেছেন, তিনি না বললেও আমি নিজ দায়িত্বে তোমাকে বাসায় পৌঁছে দিতাম। এমনিতেই আমার পুরনো অভ্যাস তোমার পিছু নেয়া। এখন তো সুযোগ আছে, মানে অধিকার আছে তোমার সাথে সাথে চলার। সুযোগ হাতছাড়া করে কে? তবে শ্বশুরমশাই না বললে বাসার কাছে দিয়ে আসতাম, কিন্তু এখন বাসার ভেতরে যেতে হবে। আমার জন্য ভালোই হবে আশা করি। এবার তো চলো। ওয়ালিদ মুখে হাসি রেখে পা বাড়ায়। সাফাও এবার হাঁটতে শুরু করে আর মনে মনে ভাবে, ছেলেটা মনে হয় প্রচুর কথা বলে। বেশি কথা বলা ছেলে সাফার পছন্দ নয়, বিশেষ করে যারা নিজের গুণজ্ঞান প্রকাশ করতে বেশি বেশি কথা বলে তাদের প্রতি সাফার বিরক্তি আসে। সাফা ভাবে, তার ভাগ্যে অপছন্দের বৈশিষ্ট্যধারী ছেলেই পড়ল না তো। ওয়ালিদ একটা রিক্সা ঠিক করে সাফাকে উঠতে বলল। সাফা চুপচাপ রিক্সায় উঠে বসলো। ওয়ালিদও উঠে বসলো ওর পাশে। ওয়ালিদের গায়ের সাথে গা লাগতে কেঁপে উঠল সাফা। জীবনে খুব কম ছেলের সাথে কথা হয়েছে ওর। ওকে দেখেছে এমন ছেলের সংখ্যা আরও কম, আর আজ একটা ছেলে ওর পাশে বসেছে, এতটা কাছে। সাফা আরও একটু সরে বসলো, একেবারে রিক্সার সাথে মিশে। আর সরার জায়গা নেই, যদিও ছেলেটা ওর হাজবেন্ড। তবু প্রথম প্রথম বলে ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। ওয়ালিদ সাফার বিষয়টা বুঝে সেও দূরত্ব রেখেছে যতটা রাখা সম্ভব একটা রিক্সায়। ওয়ালিদের মনের ভেতরে অনুভূতি খেলা, ভালোবাসার মানুষের পাশে সে বসেছে। এটা কখনো স্বপ্ন ভাবতে পারেনি ওয়ালিদ। এই আনন্দটা পাওয়ার জন্য, দুজন কাছাকাছি আসার জন্য, আর সাফাকে ধীরে ধীরে নিজের সাথে স্বাভাবিক করতে ওয়ালিদ ইচ্ছে করে রিক্সা নিয়েছে। সে জানে রিক্সা নিয়ে যেতে অনেক সময় লাগবে, সাফার বাসায় পৌঁছাতে ভাড়াটাও লাগবে বেশি। এতে ওয়ালিদের কোনো সমস্যা নেই, ওর কাছে অনেক সময় আছে। অন্তত সাফাকে দেওয়ার জন্য সময়ের অভাব নেই। সাফার অস্থিরতা বুঝে ওয়ালিদ আস্তে করে বলল, প্রথম একটা ছেলের সাথে রিক্সায় বসে খারাপ লাগছে, তাই তো? আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন আর খারাপ লাগবে না। দেখো, আমিও কখনো কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি, কেবল আমার মা বোন আর দাদি বাদে। ওয়ালিদের কথা শুনে সাফা মনে মনে ভাবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে মানে কি? প্রতিদিনই উনি আমাকে রিক্সা করে বাসায় দিয়ে আসবেন নাকি? মামা, সামনের মিষ্টির দোকানের কাছে একটু থামিয়েন। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে জোর গলায় বলে ওয়ালিদ। সাফা ভাবনার ভেতর থেকে কিছুটা চমকে উঠে হঠাৎ ওয়ালিদের জোরে কথা বলে। একটু সামনে গিয়ে রিক্সা থামে। ওয়ালিদ নেমে মিষ্টির দোকানে যায়। সাফা অবাক হয়। ওয়ালিদ মিষ্টি নিয়ে আসার পর রিক্সা আবার চলতে শুরু করলো। ওয়ালিদ সাফার দিকে তাকিয়ে বলল, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, মিষ্টি না নিলে হয় বলো? সাফা শুধু তাকায়, কিছু বলে না। ওর বোঝা হয়ে গেছে এই ছেলে প্রচুর কথা বলে ওকে জ্বালাবে। সাফার সাড়া না পেয়ে ওয়ালিদ আর কিছু বলে না। বাকিটা পথ কেবল অনুভব করে যায় প্রিয় মানুষের পাশে বসে কাটানো এই সময়টুকু। আর ভাবে যেমন হুট করে বিয়েটা হলো আর সে সাফাকে পেয়ে গেল আপন করে, তেমনি হুট করে একদিন কি সাফার মনটা পেয়ে যাবে। সেই দিনটার জন্য ওয়ালিদের মনের তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। সাফার মুখে হঠাৎ একদিন ভালোবাসি শোনার জন্য ভীষণ লোভ তৈরি হয়। এই তো কত কাছে আসতে পেরেছে, কতখানি পথ অতিক্রম করে ফেলেছে, আর সামান্য পথ বাকি সাফার মন পর্যন্ত পৌঁছানোর। যেদিন পৌঁছে যাবে সেই দিনটা হবে তার দুনিয়ার বুকে শ্রেষ্ঠ দিন।
তার সব থেকে বেশি আনন্দের দিন। সেই আনন্দের কথা ভাবতে গিয়ে ওয়ালিদ শিহরিত হয়ে ওঠে। হঠাৎই তাকায় সাফার চোখের দিকে। এই চোখ দুটো রাস্তায় যানবাহন আর মানুষজন দেখায় ব্যস্ত। খুব শীঘ্রই একদিন তাকে দেখায় ব্যস্ত হবে তো। হবে, অবশ্যই হবে, না হওয়ার কি আছে। সাফা তো আর অন্য কাউকে ভালোবাসে না। নিশ্চয় হাজবেন্ডের জন্যই তার সমস্ত ভালোবাসা জমা রেখেছে। হাজবেন্ড তো হয়ে গেছে, এখন শুধু ওই জমানো ভালোবাসার নামে দলিল হওয়া বাকি, কনফার্ম করা বাকি। নানা রকম ভাবনা ভাবতে ভাবতে রিক্সাওয়ালার প্রশ্ন কানে আসে। তিনি জানতে চাচ্ছেন কোথায় রিক্সা থামাবেন। ওয়ালিদ আশেপাশে তাকিয়ে দেখলো ওরা পৌঁছে গেছে। রিক্সাওয়ালাকে বলল আরেকটু সামনে নিয়ে যেতে। রিক্সা থামলো, সাফা আগে নেমে যায়। ওয়ালিদ নেমে ভাড়া দিতে গেলে রিক্সাওয়ালা ভাড়া 10 টাকা কম রাখলেন। বলেন, নতুন বিয়ে করছো মনে হয়, 10 টাকা কম রাখলাম, দোয়া করি সুখী হও। তারপর রিক্সা আবার চলতে শুরু করলো উল্টো পথে। ওয়ালিদ অবাক চোখে রিক্সাওয়ালার ফিরিয়ে দেওয়া 10 টাকার দিকে একবার তাকিয়ে দূরে চলে যেতে থাকা রিক্সার দিকে তাকায়। রিক্সাওয়ালার কথা মনে করে হেসে ওঠে। পাশে তাকিয়ে দেখে সাফা হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে আছে। ওয়ালিদ বলল, দেখেছো রিক্সাওয়ালা মামা আমাদের দোয়া দিয়ে গেলে না আমিন, তুমিও আমিন বলো। সাফা অন্যদিকে তাকিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ওয়ালিদ বলে উঠল, আরে আমাকে ফেলে চলে যাচ্ছ? আমি তোমাদের বাড়ির নতুন অতিথি, কোথায় সাথে করে নিয়ে যাবে? সাফা দাঁড়িয়ে গেল। তাই তো, এভাবে ওয়ালিদকে রেখে আগে আগে যাওয়া তার ঠিক হচ্ছে না। ওয়ালিদ কাছে এসে বলল, ধন্যবাদ দাঁড়ানোর জন্য। চলুন। চলুন বলে সাফা ধীরে ধীরে হাঁটতে থাকে। হঠাৎই আবার ওয়ালিদের হাতে থাকা মিষ্টির ব্যাগের দিকে তাকিয়ে বলল, এটা আমাকে দিন। ওয়ালিদ হাসলো, বলল, দাঁড়িয়েছো এতেই হবে, এটা নিতে হবে না, হাঁটো। সাফা আর কিছু বলল না, ভীষণ লজ্জায় আছে এমনিতেই। গেটের শব্দ করলে প্রায় সাথে সাথে গেটটা খুলে যায়। এতে কিছুটা অবাক হয় সাফা, তবে বুঝে যায় কেউ ও পাশে অপেক্ষায় ছিল। সাফার বাবা গেটের ভেতর থেকে মুখ বাড়িয়ে ওদের দেখে মুচকি হাসেন। ওয়ালিদের হাত থেকে মিষ্টির ব্যাগ নিয়ে আরেক হাত দিয়ে ওর হাত ধরে নিয়ে যান ভেতরে। সাফা নিজের রুমে চলে যায়। ওয়ালিদকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে নানা রকম কথা বলতে থাকেন সাফার বাবা। ওয়ালিদের এই মুহূর্তে তাকে বেশ মিশুক মনে হয়। প্রথম দিন বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর তার কথা শুনে এমনটা মনে হয়নি। এটাই হয়তো স্বাভাবিক ছিল। ওয়ালিদ এ নিয়ে ভাবে না, ওকে সুন্দরভাবে মেনে নিয়েছে, এতেও খুব খুশি। অনেকক্ষণ কথাবার্তার পর সাফার বাবা সাফাকে ডাক দিলেন। ওয়ালিদের ভেতরটা খুশিতে লাফিয়ে উঠল। এতক্ষণ সে শুধু ভেবে যাচ্ছিল সাফা কি আসবে না ওর সামনে। বিয়ের দিনের পর আর দেখা হয়নি ওকে। এখন যখন বাবা ডেকেছেন তাহলে তো সাফা নিশ্চয় আসবে, আসতে বাধ্য সে। ভাবতে ভাবতে দরজায় সাফার আগমন ঘটল। ওয়ালিদ তাকিয়েছিল সেদিকেই। সাফা দরজার কাছে আসতেই দুজনের চোখাচোখি হলো। ওয়ালিদের চোখে দৃষ্টি পড়ার সাথে সাথে সাফা চোখ নিচের দিকে নিয়ে নেয়। ধীর পায়ে এগিয়ে যায় বাবার কাছে। বুঝতে পারে ওয়ালিদের জলজল চোখ দুটো মুগ্ধ দৃষ্টিতে গভীরভাবে ওকে দেখে যাচ্ছে। সাফার ক্ষমতা নেই ওয়ালিদের চোখে চোখ রাখার। সাফা, তোমার মা কি করে দেখো তো, মায়ের সাথে ওয়ালিদের জন্য নাস্তা নিয়ে এসো। বাবার কথায় সাফা হালকা করে মাথা নাড়িয়ে চলে যায়। ওয়ালিদ দৃষ্টি ফেরায় শ্বশুরের দিকে। তিনি আবার গল্প করতে শুরু করেন। একটু পরই সাফার মা আসেন নাস্তা নিয়ে। পেছনে সাফা। সাফার মাকে ওয়ালিদ প্রথম দেখলেন। তিনিও ওয়ালিদকে এই প্রথম ভালোভাবে খেয়াল করলেন। বিয়ের প্রস্তাব নিয়ে আসার দিন দরজার আড়াল থেকে দেখেছিলেন, আজ সামনাসামনি দেখে আরও ভালো লাগলো তার। বিয়ের পর আজ প্রথম ভার্সিটিতে এসেছে ওয়ালিদ। লজ্জা পাচ্ছে বন্ধুরা না জানি কি বলবে তা ভেবে। ওয়ালাদি দাঁড়াও। চতুর্থ সিঁড়িতে পা দেবে ঠিক তখনই রেবার চিৎকারে থমকে দাঁড়ায় ওয়ালিদ পেছনে ঘুরে। ইতিমধ্যে রেবা তার সামনে এসে পড়েছে। একটা গুজব শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। গুজব নয়, এটা সত্যি। কি সত্যি? তুমি তাহলে সত্যি বিয়ে করেছো? হ্যাঁ। আমি বিশ্বাস করতে পারছি না। তুমি একটা ছেলে, এই বয়সে একটা ছেলেকে নিশ্চয়ই ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিবে না। তাহলে তোমার বিয়ে কি করে হলো? আমার ইচ্ছাতেই হয়েছে। দাঁড়াও, চলে যাচ্ছ কেন? তাহলে যা শুনেছি তাই সঠিক? তুমি ওই মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো? মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না, এখন পর্যন্ত ভালোবাসে না, একসময় বাসবে ঠিকই। রেবা একটু নীরব থেকে বলল,
এক সময় বাসবে। আর আমি যে তোমাকে আগে থেকে ভালোবাসি, তুমি আমাকে বলতে পারতে তুমি অন্য কাউকে ভালোবাসো। কেন বলনি? চুপ করে আছো কেন? আচ্ছা একটা কথা বলো, ওই মেয়েটার কি আমার থেকে অনেক বেশি সুন্দর? আমার মাঝে কোনটা নেই যার কারণে তুমি আমার প্রপোজাল গ্রহণ করনি? অথচ এমন একটা মেয়েকে বিয়ে করেছো যে তোমাকে ভালোবাসে না। বলো আমার মাঝে কি নেই? রেবেকে উত্তেজিত দেখায়। সরি রেবা, ক্ষমা করে দিও আমাকে। আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। ওয়ালিদ চলতি পথে আবার থেমে যায়। 3 ধাপ উপর থেকেই পিছনে ফিরে জবাব দেয়। তোমার মাঝে কি আছে কি নেই আমি জানি না, শুধু এটাই জানি তোমার মাঝে আমার মনের টান নেই। ওয়ালিদ আবার সামনে এগোয়। পিছনে মলিন মুখে দাঁড়িয়ে থেকে ওর চলে যাওয়া দেখে রেবা। ক্লাসে ঢুকে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বসতে যাবে, এবারও বাধা পেল। ওর এক বন্ধু কাঁধে হাত দিয়ে ক্লাসরুম থেকে টেনে বের করলো ওকে। অপেক্ষাকৃত নিরিবিলি স্থানে নিয়ে গেল। ওদের পিছু নিয়ে আবারও কয়েকজন বন্ধু এসেছে। কাঁধে হাত রাখা ছেলেটা বলতে শুরু করলো। দোস্ত, তুই যে কি করেছিস! তুই তো ভার্সিটির অনেক মেয়ের মনে শোকের মাতম তুলে দিয়েছিস। এছাড়াও কাল বিকালে নাকি পারভেজের খালাতো বোন ওকে কল দিয়ে কান্নাকাটি করেছে। তোকে নাকি ওদের কলেজের সামনে ওর কোনো ক্লাসমেটের সাথে দেখেছে। সেই মেয়ের আবার বিয়ে হয়েছে। ও পারভেজকে জিজ্ঞাসা করে তুই বিয়ে করেছিস কিনা। পারভেজ যখন বলেছে তুই বিয়ে করেছিস, হায় রে মেয়েটার কান্না! তুই এটা কি করলি দোস্ত? ওয়ালিদ এতক্ষণ চুপচাপ বন্ধুদের কারবার দেখে যাচ্ছিল আর ওদের কথা শুনে যাচ্ছিল। এবার বলল, ও তাই নাকি? সিঁড়িতে আমার রেবার সাথে দেখা হয়েছিল। আমি কি করব বলো? আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি, এরা আমাকে পছন্দ করলে আমার কিছু করার আছে? একজন বলল, তুই আমাদের আগে বলিসনি কেন তুই কাউকে ভালোবাসিস? তোকে দেখে তো বুঝিও নাই তোর ভেতরে কিছু আছে। ওয়ালিদ হেসে বলল, আমার ভেতরে হৃৎপিণ্ড, যকৃত, ফুসফুস সহ সবই আছে। আসল কথা বল। জানাইনি, কারণ তোরা জানলে ওকে প্রপোজ করার জন্য আমাকে বারবার বলতি, আর আমি রাজি না হলে হয়তো নিজেরা ওকে খুঁজে বলে দিতি, যেটা আমি চাইনি। তো বললে সমস্যা কী ছিল? ভালোবাসিস, বলবি না? না, একসময় চেয়েছিলাম বলতে, স্কুলের বন্ধুগুলোর পাল্লায় পড়ে আবার যখন ওকে পেলাম তারপর আর বলতে চাইনি, কারণ ওকে বললে কোনো লাভ ছিল না, উল্টো বিরক্ত হতো হয়তো। আমি জানি ও কেমন মেয়ে, আর কিছু ছেলে ওকে পছন্দ করে। ওরা ওর ক্লাসমেটদের কাউকে দিয়ে নিজেদের পছন্দের কথা জানাতো, হয়তো কল করে ওকে বিরক্ত করেছে। সাফা রিলেশন করার মেয়ে না, তাই কেউ প্রপোজ করলে ওর বিরক্ত হওয়া স্বাভাবিক। আমি চাইনি আমার প্রতিও কোনোভাবে বিরক্ত হোক কিংবা আমাকে খারাপ ভাবুক, তাই আমি ওর সামনেও যেতাম না। দূর থেকে ওকে দেখতাম, ওর পিছু নিতাম। কখনো ও কিংবা অন্য কেউ যেন বুঝতে না পারে, সেদিকে খেয়াল রাখতাম আমি। আমার কারণে ওর কোনো রকম অসুবিধা হোক তা আমি চাইনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো হারাম সম্পর্কের মাধ্যমে না, হালাল সম্পর্কের মধ্য দিয়ে ওকে পেতে। ও রে, আচ্ছা ভালো, কিন্তু ভালোবাসাটা কিভাবে হলো রে দোস্ত? শোনাবি বলেছিলি? শোনাবো। হাজেরা আপু আর ফাতেমাকে শুনিয়েছি, তোদেরও শোনাবো। আগে স্যারের লেকচারটা শুনি, তারপর। স্যার চলে গেলে ওয়ালিদ আর ওর সব বন্ধুরা ক্লাসরুম থেকে বেরিয়ে আবার সেই নিরিবিলি স্থানে আসে। তারপর ওয়ালিদ হাসি মুখ ফুটিয়ে 6 বছর আগের কাহিনী বলতে শুরু করে। আমি তখন নিউ 10-এ, সাফা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। যেদিন ওর সাথে প্রথম দেখা, ওয়েট, তার আগে ছোট্ট আরেকটা ঘটনা বলি। একদিন স্কুলে গিয়ে আমি মাঠে সাইকেল চালাচ্ছিলাম। কিভাবে যেন সাইকেল নিয়ে দুটো মেয়ের সামনে চলে গেলাম। ব্রেক করতে পেরেছিলাম বলে মেয়ে দুটোর সাথে লাগেনি, কিন্তু সামনে গিয়ে পড়েছিলাম যে একটা মেয়ে অনেক রাগারাগি করলো। সরি বলেছিলাম কয়েকবার, তাও কথা থামেনি। এর কয়েকদিন পর আবার এমন ঘটনা ঘটলো। সেদিন সাইকেলের পেছনে আমার এক বন্ধু ছিল। সাইকেলের গতি বেশি ছিল না, হঠাৎ করে চলন্ত অবস্থায়ও নেমে যায়। আমি তখন পেছনের দিকে তাকিয়েছি, খেয়াল করিনি যে আমি গেটের কাছে চলে গিয়েছিলাম। স্কুলের ভেতর ঢুকছিল বোরকা পরা একটা মেয়ে। তাড়াতাড়ি সাইকেল ঘোরাতে গিয়ে মেয়েটির এক কাঁধে ঝোলানো ব্যাগে লেগে যায়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি আজকে আবার কত কথা শুনতে হয়। কিন্তু মেয়েটা শুধুমাত্র বিরক্তি নিয়ে তাকিয়েছিল, তারপর চলে যায় কিছু না বলেই। আর ওই মেয়েটাই ছিল সাফা। প্রথম দেখাতেই ভালোবাসা শুরু নাকি? হামিদের প্রশ্নে ওয়ালিদ বলল, আরে না, এটা কি সিনেমা? শুনতে থাক। ওয়ালিদ আবার বলতে শুরু করলো। আমি ওর কিছু না বলাতে
অবাক হয়েছিলাম আর আমার ওই বন্ধুটাকে রাগারাগি করেছিলাম। এরপর মাঝে মধ্যে ওকে দেখলে বন্ধুরা বলতো, ওই দেখ তোর যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মেয়েটা না, আর মজা করতো আমার সাথে। ওর সম্পর্কে একটা ভালো ধারণা মনে তৈরি হয়েছিল। ওকে দেখতাম প্রতিদিন বোরকা পরে আসতো, কখনো মুখ খোলা দেখিনি, এই দিকটা আমার ভালো লাগতো। কখনো কোনো ছেলের সাথে ওকে কথা বলতে দেখিনি। ওর চলাচল, বান্ধবীদের সাথে কথাবার্তা সবটা ছিল সুন্দর এবং মার্জিত। বন্ধুদের নানা রকম কথায় কৌতূহল বশত আমি ওকে দেখলেই ওর গতিবিধি খেয়াল করতাম। কেন যেন আমার ভালোই লাগতো। অন্য মেয়েদের থেকে ওকে ভিন্ন মনে হতো। এভাবেই পুরো একটা বছর ওকে দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যায় ওর প্রতি। কিভাবে যেন আমি জানি না। আর আমার বন্ধুরা তো আছেই, ওরা আমাকে উস্কে দিত। তারপর ওর নাম জেনেছিলে কিভাবে? ওয়ালিদ কিছু ভেবে বলল, আমি না ঠিক জানি না কেন ওর প্রতি আমার এত টান ছিল। ওর নামটা জেনেছিলাম ওর এক ক্লাসমেটের থেকে। ওয়ালিদ একটু থেমে আবার বলল, পরের বছর ওকে আর পাইনি। অনেক খুঁজেছি স্কুলে, অনেক দিন না দেখে ওর কাছে গিয়ে খোঁজ নিয়েছিলাম। পরে ওর এক বান্ধবীর থেকে জানতে পারি ও নাকি স্কুল থেকে চলে গেছে, ওর বাবার বদলি হয়েছিল। এরপরই বুঝতে পারি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি আমি। ও চলে যাওয়ায় খারাপ লাগতে থাকে খুব। ও কোথায় গিয়েছে তা জানতে পারিনি। তারপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো। এসএসসির পর কলেজে ভর্তি হলাম। যেখানে যেতাম আমি সব জায়গায় বোরকা পরা কাউকে দেখলে তার চোখের দিকে এক পলক তাকাতাম। কথা বলতে দেখলে কণ্ঠ শোনার চেষ্টা করতাম। কিন্তু এইভাবে কি আর কাউকে পাওয়া যায়? যতই খুঁজতাম ওকে না পেয়ে কষ্ট লাগতো, আর ততই ভালোবাসা বেড়ে যেত যেন। এইভাবেই ওকে হারিয়ে ফেলেছিলাম। ওয়ালিদ থামলো। ওর বন্ধুদের মধ্যে হামিদ প্রশ্ন করল, আবার কিভাবে পেলি? একটু হেসে বলল, 4 বছর পর গত বছর আমি ওকে পেয়েছি। কিভাবে? ওয়ালিদ ওর বন্ধুদের মধ্যে লুকমানের দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন আমি লুকমানের সাথে ওর বই কিনতে লাইব্রেরিতে গিয়েছিলাম। একজন বিক্রেতাকে লুকমান ওর বইয়ের নাম বলছিল। তখন হঠাৎ আমার কানে এই কথাটা আসে, আর কিছু বাকি আছে সাফা? আর কিছু বাকি আছে সাফা? কথাটা যেদিক থেকে এসেছিল আমি তড়িৎ বেগে সেদিকে ঘুরে তাকাই। দেখি বোরকা পরা 2টা মেয়ে। একজন ব্যাগ থেকে টাকা বের করতে করতে বলছে, না, এই 2টা বই কেনার ছিল। বুঝলাম ওর নামই সাফা। আমার মনটা ভীষণভাবে চাইলো ওই যেন আমার সেই সাফা হয়। আমি ব্যাকুল হয়ে ওর দিকে তাকিয়েছিলাম ওর চোখ দুটো দেখার জন্য। তারপর যখন বিক্রেতাকে টাকা দিতে গেল তখন আমি চোখের দিকে তাকালাম। চোখ আর কণ্ঠ দুটোই পরিচিত মনে হলো। ওকে টার্গেট করে তখনই ওদের পিছু নিলাম আমি। লুকমান আমাকে পরে প্রশ্ন করেছিলি আমি হঠাৎ কোথায় উদা হয়েছিলাম, এর উত্তর পেয়েছিস তো আজ? লুকমান বলল, ও আচ্ছা, এই ব্যাপার ছিল। তারপর শিওর হয়েছিলি কিভাবে ওই সেই সাফা? ওই দিনই ওকে ফলো করে ওর বাসা পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার মন বলতেছিল ওই আমার হারানো সাফা। তাই ওর বাসা চেনার পর পরের দিন সকাল সকাল বাসার সামনে হাজির হই। ওকে কলেজে যাওয়ার সময় ফলো করি, ওর হাঁটাও খেয়াল করি, সবই সাফার মতো। ওই দিন ওর কলেজ চিনলাম। তারপর প্রতিদিনই আমি ওর পিছু নিতাম। 4-5 দিনে শতভাগ শিওর হয়ে গিয়েছিলাম এভাবেই আবার পাওয়া। আর অবশেষে এই এতদূর চলে এলাম, মানে বিয়েটাও হলো। তোকে অভিনন্দন দোস্ত। তা আমাদের সাথে দেখা করাচ্ছিস কবে? এই প্রথম কথা বলো ফাহাদ। ওয়ালিদ ভুরু কুচকে পাল্টা প্রশ্ন করলো, কাকে দেখা করাবো? কাকে আবার? ভাবিকে? আমরা দেখব না ভাবিকে? ওয়ালিদ কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, সেটা হবে না, ও পর্দা করে, ইসলামকে মেনে চলে, তাই সম্ভব নয়। সবাই অবাক হলো ওয়ালিদের কথায়। ফাহাদ আবারও বলল, একবারই দেখবো রে ভাই, না দেখলে সেটা কেমন হলো? এটাই তো নিয়ম। ওয়ালিদ পরিস্থিতি বদলাতে বলল, বাদ দে এটা, কেউ মন খারাপ করিস না, ও এমনিতেও রাজি হবে না, এখন এখান থেকে চল। এবার হামিদ বলল, তুই সিরিয়াসভাবে কয়েকবার বললে রাজি না হয়ে পারবে। বলবি স্বামীর আদেশ মানা স্ত্রীর জন্য ফরজ। বলে হামিদ হাসলো। ওয়ালিদ সাফার কথা বলে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখন ওর উপরে সবটা ফেলতে চাইছে ওর বন্ধুরা। ওয়ালিদ প্রচণ্ড বিরক্ত হলো, বলল, সব আদেশ মানা ফরজ নয়, আর আমি এমন হতভাগা স্বামী হতে চাই না যে তার পর্দাশীল স্ত্রীকে বেপরদা হওয়ার হুকুম দেয়। ওকে দেখার ইচ্ছা মন থেকে একদম মেরে ফেল। কথা বলে ওয়ালিদ আর দাঁড়ালো না।
দ্রুত পা ফেলে চলে যেতে লাগলো। আরাপ ওকে ডাকতে ডাকতে পিছু নিল। এক পর্যায়ে থেমে গেল ওয়ালিদ। পেছনে তাকিয়ে বলল, ডাকছিস কেন? তুই আবার কি বলতে চাস? আমি অমন কিছুই বলবো না। তুই রেগে গিয়েছিস, রাগ নিয়ন্ত্রণ কর। চল দুজনে গল্প করি। ওদের কথা ভুলে যা। ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল তোর বউকে দেখতে চাইবে। জানিসই তো, নিষিদ্ধ জিনিসে মানুষের আগ্রহ বেশি। আমি ওদের কথায় যোগ দেইনি, জানি তুই মানবি না, আর এটা ঠিকও না। আমি বুঝি পর্দার বিষয়টা। আমি শুধু জানতে চাচ্ছি তুই এত বড় একটা কাজ কিভাবে করলি। মানে তোর এত সাহস হলো বিয়ের কথা বলতে, আর এই বয়সে বিয়ে করে নিলি। ক্রেজি লাভার বলতে হয়। ওয়ালিদ আরাফের কথায় লাজুক হাসলো, তারপর বলল, ভালোবাসলে পাগল হতে হয়, ভালোবাসলে সাহসী হতে হয়, ভালোবাসলে কিছুটা নির্লজ্জ হতে হয়। যেমন নির্লজ্জের মতো বড় ভাই অবিবাহিত থাকতে নিজের বিয়ের কথা তুললাম। তুই একজন প্রকৃত প্রেমিক বটে। আরাফ ওয়ালিদ দুজনেই হাসলো। হাসি থামলে ওয়ালিদ বলল, বন্ধু, আরও একটা দুইটা টিউশনি করাতে যাচ্ছি, কোনো খবর পেলে জানাস তো। আরও টিউশনি দিয়ে কি করবি? তোর তো তেমন খরচ নেই, আর আঙ্কেল তো টাকা দেয়। আর এখন তো শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না, সাফাকে মাঝে মধ্যে কিছু দিতে ইচ্ছে করবে না আমার? এই যেমন এখন মন চাচ্ছে ওকে একটা ফোন কিনে দেই। ওর ফোনটা নাকি হারিয়ে গেছে। হাজেরা আপু আজ চলে গেছে। আমি তো আর ওর আম্মুকে ফোন দিয়ে ওকে চাইতে পারবো না। আমিও লজ্জা পাবো, সাফাও লজ্জা পাবে। তাই ওর নিজের একটা ফোন হলে ভালো হয়, যখন ইচ্ছা হবে কথা বলতে পারবো। আরাফ মিটিমিটি হাসছিল। ওয়ালিদের কথা শেষ হলে বলল, ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আমি কোনো স্টুডেন্ট পেলে জানাবো। স্টুডেন্ট কিন্তু ছেলে হতে হবে। আরাফ ওয়ালিদের কথা শুনে মুচকি হেসে বলল, বুঝি রে ভাই। কলেজ থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে সাফা। বান্ধবীরা চলে গেছে, ওকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওয়ালিদের জন্য, কারণ ওর বাবা একা যেতে নিষেধ করেছেন। নিজের পক্ষে সুযোগ হবে না বলে ওয়ালিদকে দায়িত্বটা দিয়েছেন। ওয়ালিদও খুশি মনে মেনে নিয়েছে। তিনি জানতেন ওয়ালিদের জন্য বিষয়টা কষ্টকর হবে না, কেননা ও এমনিতেই সাফার কলেজের সামনে যায়। তিনি এটাও বুঝেছিলেন ওয়ালিদ এই দায়িত্ব পেয়ে খুশি হবে, কিন্তু সাফার ভালো লাগে না। ওর বিয়ে নিয়ে ক্লাসমেটরা মজা করে কথা বলে, ওয়ালিদকে দেখলে আরও হাসাহাসি করে। তার উপর ওয়ালিদও প্রচুর কথা বলে সারাটা পথ, আর প্রতিদিন রিকশায় নিয়ে যায় নিজের সুবিধার জন্য। সাফার অস্বস্তি হয়, লজ্জাও লাগে। আজ ওয়ালিদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিন আগে থেকে দাঁড়িয়ে থাকে, তবে আজ এখনও আসেনি। সবাই তাকিয়ে দেখছে সাফার দিকে। দুজন রিক্সাওয়ালা যেসব প্রশ্ন করেছে কোথায় যাবেও। সাফা একা দাঁড়িয়ে থাকতে বিরক্ত হয়ে পড়েছে। হঠাৎ একটা ছেলেকে আসতে দেখা গেল ওর দিকে। ছেলেটির মুখের দিকে তাকিয়ে প্রচুর ভয় পেল সাফা। তবে ছেলেটার পেছনে ওয়ালিদকে আসতে দেখে ভয়টা কিছু কমে যায়। ছেলেটা সাফার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, মুখে হাসি ফুটিয়ে বলল, ভালো আছো সাফা? অনেকদিন ধরে তোমাকে খুঁজছি। সেই দিনের পর কলেজে অনেক দিন আসি না। না, ওই দিন তুমি শান্ত থাকলে আর আমার কথাগুলো শুনলে দুর্ঘটনাটা ঘটতো না। যাই হোক, আমি সরি। আমি বুঝতে পারিনি তুমি এত ভয় পেয়ে যাবে। সব দোষ আমারই। এই নাও তোমার ফোন, রাস্তায় পড়া ছিল, আমি সাথে নিয়ে গিয়েছিলাম। যেমন ছিল তেমনই আছে, শুধু বন্ধ করে রেখেছিলাম। নাও ধরো। সাফা বিস্মিত হলো। ছেলেটার পেছনে বুকে হাত গুজে দাঁড়িয়ে সব দেখছে ওয়ালিদ। সেদিকে একবার তাকিয়ে সাফা হাত বাড়ালো ফোন নিতে, কিন্তু ছেলেটা ফোন না দিয়ে নিজের দিকে নিয়ে নিল। বলো, তোমার ফোন নিজের কাছে রেখে তোমার উপকার করেছে, বিনিময়ে কিছু দিবে না? সাফা সাহস করে রাগ দেখিয়ে বলল, উপকার করে বিনিময় চাইলে সেটাকে আর উপকার বলা যায় না। আমার ফোন দিয়ে দিন। বাহ, কথা ফুটেছে মুখে। কিছু দিতে হবে না, শুধু লাভ ইউ টু বলো, তাহলেই দিয়ে দেবো। সাফার মেজাজ গরম হলো। ওয়ালিদের প্রতিও রাগ হলো ওর। মানুষজন তাকিয়ে দেখছে ওদের। ছেলেটা অনেকক্ষণ ধরে কথা বলছে আর ওয়ালিদও বলতে দিচ্ছে। কি আজব মানুষ। ছেলেটির থেকেও ওয়ালিদের প্রতি বেশি রাগ হলো সাফার। ছেলেটার এমন একটা কথা বলার পরও ওয়ালিদ কিছু বলল না। ও দেখতে চাচ্ছে সাফা কি করে। সাফা প্রচণ্ড বিরক্তি আর রাগের সাথে বলল, আপনি আমার ফোন দেবেন কিনা? বললাম তো, লাভ ইউ টু বললে দিয়ে দিব। ওয়ালিদ এবার কথা বলে উঠল, মূল্যবান কথাটা তোমাকে কেন বলবে ভাই? ছেলেটা ভুরকুচকে পেছনে তাকালো। ওয়ালিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর চোখের দিকে। ছেলেটিও
তাই। তারপর বলল, আপনি কে ভাই? ওর হাজবেন্ড আমি। ছেলেটি বিশ্বাস হলো না ওয়ালিদের কথা। কিছু বলার আগে ওয়ালিদ ওর হাত থেকে সাফার ফোন নিয়ে নিল। তারপর বলল, ফোনটা তোমার কাছে কিভাবে গিয়েছে সেটা ওর থেকে শুনবো। তোমাকে বলে রাখছি ওকে ফলো করবে না একদম। তারপর সাফার দিকে তাকিয়ে বলল, চলো। ছেলেটা হতভম্ব হয়ে দেখে গেল সবটা। সাফাকে অবলীলায় ওয়ালিদের সাথে সাথে হাঁটতে দেখে বুঝে গেল কথাটা সত্য ছিল। চোখ লাল হয়ে উঠল ছেলেটার। একটা রিক্সা ডেকে সেটাই উঠে বসলো দুজন। রিক্সা চলতে শুরু করলে ওয়ালিদ প্রথমে বলল, আজ সামান্য কাজ ছিল, তাই বেরোতে দেরি হয়েছে। তোমাকে অপেক্ষা করতে হয়েছে বলে আমি দুঃখিত। কেমন আছো তুমি? সাফা ছোট্ট করে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই উত্তর দিয়ে নীরব রইল সাফা। ওয়ালিদ এবার তার ভীষণভাবে জানতে চাওয়া প্রশ্নটা করলো, তোমার ফোন কিভাবে হারিয়েছিল আমাকে বলবে? আর ওই ছেলেটার সম্পর্কে বলো। সাফা শুকনো ঢোক গিল, আস্তে করে বলল, এখানে কিভাবে বলবো? ওয়ালিদ বুঝলো নিরিবিলি কোনো স্থান হলে হয়তো ভালো হয়, তাই ও রিক্সাওয়ালাকে আরেকটি ঠিকানা দিয়ে সেখানে নিতে বলল। সাফা অবাক হলো এতে। বুঝলো আজই শুনে নিতে চাইছে ওয়ালিদ, যে করে হোক। তবুও একটু কথা বলল সাফা। বলল, কোথায় যাচ্ছেন? বাসায় পৌঁছতে দেরি হলে মা চিন্তা করবে। ওয়ালিদ বলল, আমি সাথে থাকলে কোনো দুশ্চিন্তা করবে না, প্রয়োজন বোধ করলে কল দিবে আমায়। সাফা আর কিছু বলল না। ওয়ালিদ সেদিনের কাহিনী না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছে না, যে দিনটায় সাফা ফোন হারিয়েছিল। আর তারপর থেকেই ও কলেজে আসেনি, সাথে অসুস্থও ছিল। কি হয়েছিল সেই দিন ওয়ালিদের মনটা সেটা শুনতে উদ্গ্রীব হয়ে আছে, তাই অন্য কোনো কথা আজ ওর মুখ থেকে বের হলো না। কলেজ ছুটির পর প্রতিদিনের মতো সাফা অটো নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। একটা খালি অটো ওর সামনে এসে থেমে যায়। অটোতে ড্রাইভারের জায়গায় একটা যুবক ছেলে ছাড়া আর কেউ ছিল না। ছেলেটি সাফাকে উদ্দেশ্য করে জানতে চায়, আপু কোথায় যাবেন? সাফা ঠিকানা বললে অটো চালক ছেলেটি ওকে উঠতে বলে। সাফাও কিছু না ভেবে উঠে পড়ে অটোতে। অটো কিছু দূর যাওয়ার পর দুইটা ছেলে ওঠে তাতে। দুইজনই সাফার মুখোমুখি বসেছে। সাফা হাফ ছেড়ে ভাবে ভাগ্যিস ওর পাশে বসেনি। সাফা খুব করে চাইতে থাকে এরপর যেন কোনো মেয়ে মানুষ অটোতে উঠে আর ওর পাশে বসে, কিন্তু সেটা না হয়ে আরেকটু দূরে যাওয়ার পর আরও একজন ছেলে অটোতে উঠে ঠিক ওর পাশে বসে পড়ে। সাফার অস্বস্তি হতে থাকে। পুরো অটোতে ও ছাড়া কোনো মেয়ে নেই বলে ওর অস্বস্তিকে ভয়ে পরিণত করে ছেলেটি কথা বলে ওঠে, কেমন আছো সাফা? সাফা ছেলেটির মুখের দিকে এতক্ষণ তাকায়নি, এবার তাকিয়ে চমকে ওঠে। সামনের ছেলে দুটোর দিকে চোখ গেলে দেখতে পাই ওরা ওর দিকেই তাকানো, মুখে কেমন যেন হাসি। হাসিটার ধূর্ততা খুঁজে পায় সাফা। সাফার ভয় পাওয়া উপলব্ধি করে পাশের ছেলেটি বলে, ভয় পেও না, কিছু কথা বলতে চাই তোমার সাথে। তুমি তো সেই সুযোগ দাও না, তাই এই বুদ্ধিটা করতে হলো। সাফা জোর গলায় অটো চালককে উদ্দেশ্য করে বলল, অটো থামান, আমি নেমে যাব। সাফার কথায় অটো চালক ছেলেটি হেসে তার সামনে লাগানো আয়নার মধ্য দিয়ে তাকায় সাফার দিকে। তারপর বলে, জায়গা মতো পৌঁছে নামিয়ে দেবো আপু, এখন ভাইয়ের কথা শুনেন। সাফা বুঝে যায় ও কোনো ফাঁদে পড়েছে। বলেছি তো ভয় পেও না, আমার কথা শোনো, আমি তোমাকে খুব পছন্দ করি। ছেলেটার কথায় মনোযোগ নেই সাফার। ও কর্তব্য বুঝে উঠতে পারছে না। ব্যাগ থেকে ফোন বের করলো, সঙ্গে সঙ্গে ছেলেটা ওর হাত ধরে ফেলে, বলে, কাউকে কল করার চেষ্টা করো না। হাত ছাড়ুন আর নামিয়ে দিন আমাকে, না হলে আমি জোরে চিৎকার করব। ছেলেটা বিরক্ত হয়। শান্ত হয়ে আমার কথা শোনো, আমার সাথে কথা বলো, তোমার বাসার কাছেই নামিয়ে দেওয়া হবে। সাফা বিশ্বাস করে না ছেলেটার কথা। ও বারবার ছেড়ে দিতে বলতে থাকে। অটো চালক ছেলেটি ভিন্ন রাস্তা ধরে এগুচ্ছে। এই দিকটায় গাড়ি কম চলে, তবু কিছু সময় পর পর এক একটা গাড়ি ওদের অতিক্রম করছে। ভেতরে সাফার চেঁচামেচি বেড়ে যাচ্ছে। অটো চালক সহ সবাই হকচকিয়ে যায়। কেউ একবার খেয়াল করলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। অটো চালক ছেলেটি বারবার মনোযোগ হারাচ্ছে। অন্য তিনজন ছেলে সাফাকে শান্ত করতে ব্যস্ত। সাফা ওদের কথা শুনছেই না। পাশের ছেলেটি সাফাকে বলে ওঠে, ঠিক আছে, এখানেই নামিয়ে দেব, চিৎকার থামাও। শুধু তোমার নাম্বারটা দাও আর কথা দাও কল করলে আমার সাথে কথা বলবে, তাহলে এখনই ছেড়ে দেব। ছেলেটির কথা শেষ হতে না হতেই সকলে অনুভব করে অটোটা লাফিয়ে উঠেছে। কিছু দূর ওঠার আগেই একদিক কাত হয়ে পড়ে যায় অটো, সেই সাথে পড়ে যায় সাফা। ব্যথাতুর আওয়াজ বেরোয় ওর মুখ থেকে।
কিন্তু দ্রুত উঠে দাঁড়িয়ে পড়েও। আশেপাশে কিছু মানুষ ছুটে এসে ভিড় জমিয়েছে। সাফা নিজের ব্যাগটা রাস্তা থেকে উঠিয়ে ভিড় থেকে দ্রুতই বেরিয়ে যায়। অটোর সামনে থাকা ট্রাকের চালকসহ আরও দুজন লোক নেমে এসেছে। একজন সাফাকে প্রশ্ন করে ও ঠিক আছে কিনা। সাফা কোনো উত্তর দিতে পারে না। পাশে একটা খালি রিক্সা দাঁড়িয়েছিল, ওটাই উঠে পড়ে রিক্সাওয়ালাকে কাপা কণ্ঠে তাগাদা দেয় রিক্সা ছেড়ে দিতে। রিক্সা চলতে শুরু করলে একবার তাকায় অটোর দিকে। অটোর ভিতরে 3 জন ছেলে এলোমেলোভাবে পড়েছিল, তারা বেরোনোর চেষ্টা করছে। সাফার পাশে বসা ছেলেটি মাথায় হাত দেওয়া, মুখে বেদনার ছাপ। বাকি দুজনের মুখ দেখতে পেল না। অটো চালক ছেলেটি যেন কাঁপছে, ঠিকভাবে গাড়ি না চালানোর জন্য ওকে ধরে গালাগালি করছে ট্রাকের চালক সহ আরও কয়েকজন। ভিড়ের মানুষগুলো সাফার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে, হয়তো বুঝতে পারেনি সাফার এমন ছুটে পালানোর কারণ। তাই সামান্য কয়েক মুহূর্তে এতটুকুই দেখতে পাই সাফা। রিক্সাটা খানিক এগিয়েছে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সাফা। তবে হাত পা কাঁপাকাঁপি বন্ধ হয়নি। বুকের মাঝে অস্পষ্ট ঢিপ ঢিপ আওয়াজ শুনতে পাই। শূন্য দৃষ্টি নিয়ে বসে আছে ও। কি থেকে কি হয়ে গেল? তবে সামান্য আঘাতের বিনিময়ে ছেলেগুলোর থেকে ছাড়া পেয়েছে ভেবেই শুক্রিয়া করে ও। বাসে পৌঁছে গেটের শব্দ করে আর দাঁড়িয়ে থাকতে পারে না। গেট খুলে সাফার মা দেখেন মেয়ে তার নিচে পড়ে আছে। তিনি ভয় পেয়ে চিৎকার করে ডেকে ওঠেন। পাশের বাড়ি থেকে একজন মহিলা ছুটে আসেন। তার সাহায্যে সাফাকে ঘরে নেন তিনি। মেয়ের জ্ঞান হারানোর কারণ বুঝে উঠতে পারেন না। মহিলাটি ওর চোখে মুখে পানি দেন আর তিনি কল করেন সাফার বাবার কাছে। সাফার জ্ঞান ফিরলে দেখে বাবা মা চিন্তিত ভঙ্গিতে বসে আছে ওর পাশে। ওকে তাকাতে দেখে ওর মা অনেকগুলো প্রশ্ন করে বসেন। সাফা সব কিছু খুলে বলে। সাফার বাবা সেসব শুনে চোখ মুখ শক্ত করে ফেলেন। বিকেলে সাফার ব্যথার জন্য ওষুধ নিয়ে আসেন তিনি। অটো থেকে পড়ে গিয়ে শরীরের ডান পাশ জুড়ে ব্যথা পেয়েছিল সাফা। সেই ব্যথাতেই কয়েকদিন শুয়ে কাটিয়ে দেয়। সেই সাথে সেদিনের আতঙ্কটাও ওর মাঝেই থেকে যায়। ওয়ালিদকে সংক্ষেপে সেদিনের ঘটনা বলল সাফা। ওয়ালিদ চোখ সরু করে চেহারায় গাম্ভীর্য নিয়ে সবটা শুনে গেল। সাফার কথা শেষ হলে বলে, তুমি ওই ছেলেকে চেনো? মানে পরিচয় জানো কিনা? জানি। আমি এক স্যারের কাছে পড়তে যেতাম, আমার বান্ধবীরাও যেত। স্যার 3 তলায় পড়াতেন। যাওয়া আসার সময় প্রায়ই ওই ছেলের সাথে সিঁড়িতে দেখা হতো। শুনেছি সে বাড়িওয়ালার ছেলে, পড়ালেখা করে না, ঘুরে বেড়ায় আর বাবার টাকা খরচ করে। আমাকে কয়েকবার দেখার পর কথা বলার চেষ্টা করেছিল। আফিয়ার কাছে বলেছিল আমাকে নাকি তার ভালো লেগেছে। আমার নাম্বারও চেয়েছে ওদের কাছে, ওরা কেউই দেয়নি। ওই স্যারের কাছে পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে মাঝে মধ্যে কলেজের সামনে দেখতাম। ওয়ালিদ গম্ভীর স্বরে বলল, স্যারের বাসার ঠিকানাটা দাও। সাফা অবাক হয়ে তাকালো ওয়ালিদের দিকে। ওয়ালিদ কি কোনো ঝামেলা করবে? ওয়ালিদ বোধহয় বুঝলো ওর মনের ভাব। ওর চোখের দিকে তাকিয়ে বলল, এখনই কিছু বলবো না। আজ তো শুনেছে তোমার বিয়ের কথা, এরপরও যদি আবার তোমার সামনে আসে তখন দেখে নিব। আগে থেকেই ঠিকানা নিয়ে রাখি। সাফা কিছু বলল না, ঠিকানা জানিয়ে চুপ হয়ে গেল একদম। ওয়ালিদ নিজের রাগ দমানোর চেষ্টায় আছে। ও সবসময় ঝামেলা এড়িয়ে চলে, কাউকে অপছন্দ করলে তার থেকে দূরে থাকে। ওয়ালিদ মনে করে ছোট্ট এই জীবনে যত ঝামেলা মুক্ত থাকা যায় ততই ভালো। শত্রু যত কম থাকবে তত শান্তির নিঃশ্বাস নেওয়া যাবে। তাই কৌশলে সব কিছুর মোকাবিলা করা উচিত। এখানে বিষয়টা সাফাকে নিয়ে, সেজন্য আরও বেশি সতর্ক থাকতে হবে তাকে। আজ ছাড় দিয়েছে ছেলেটাকে, কিন্তু তাকে নজরে রাখবে। একটু পর সাফা বলে উঠল, বাসায় যাব আমি। ওয়ালিদের ধ্যান ভাঙল। বেলা হয়েছে অনেক, তাছাড়া কলেজের ক্লাস করে সাফা নিশ্চয়ই ভীষণ ক্লান্ত। ওয়ালিদ কিছু খাওয়াতে চাইল সাফাকে, কিন্তু সাফা বাইরে আর থাকতে চাইছে না। তাই ওয়ালিদ দ্রুত পৌঁছানোর জন্য আজ একটা অটোতে উঠল। উঠেই বলল, আজকের মতো আর তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না। যদি কোনোদিন বেরিয়ে আমাকে না পাও তাহলে আমি না আসা পর্যন্ত তোমার বান্ধবীদের থাকতে বলো। সাফা মাথা নাড়ল শুধু। ওয়ালিদ আবার বলল, একটা খাতা বের করো তো, আমার ফোন নাম্বার লিখে দেই। তোমার নাম্বার থেকে রাতে আমাকে কল করবে আর ফোনটা চেক করে আমাকে জানাবে। সাফা এবারও মাথা নাড়িয়ে একটা খাতা আর কলম বের করে দিল। ওয়ালিদ নিজের নাম্বারটা লিখে দিল তাতে।
অন্যদিন সাফাকে বাসার কাছে নামিয়ে দিয়ে ওই রিক্সা করেই ওয়ালিদ ফিরে যায়। বাড়ির ভেতর ঢুকে না, লজ্জা পায়। আজ অটো নিয়ে আসায় সাফাদের বাসা থেকে কিছুটা দূরে থামতে হয়েছে। এখান থেকে বাকিটুকু হেঁটে যেতে হবে। ওয়ালিদ আজ সাফাকে বাসার ভেতর ঢুকেই তবে নিজে ফিরবে বলে ঠিক করেছে, তাই দুজনে হাঁটছে সমান তালে। সাফাদের বাসার কাছে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, ওদের দিকেই তাকিয়ে আছেন তিনি। বিশেষ করে ওয়ালিদের দিকে তার দৃষ্টি নিবদ্ধ বোঝা গেল। ওরা কাছাকাছি পৌঁছালে তিনি সাফার দিকে তাকিয়ে বলে ওঠেন, সাথে কে? সাফা? ভদ্র মহিলার প্রশ্নে সাফে কি উত্তর দেবে, কিভাবে পরিচয় করবে ভেবে পায় না। ওয়ালিদ পাশে না থাকলে কোনোভাবে হয়তো বলা যেত ওনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়ালিদ যদি এই উত্তর পছন্দ না করে। ওয়ালিদের দৃষ্টি সাফার দিকে, ও কি বলে সেটা শোনার অপেক্ষায় সে। বেশি সময় তো নেওয়া যায় না। জড়তা থেকেই সাফা খানিক আমতা করে বলল, আমার হাজব্যান্ড। চোখ মুখ বিকৃত করলো ভদ্রমহিলা, আবার প্রশ্ন করলো, কি? বুঝি নাই। সাফা যেন মহা মুশকিলে পড়ল। ওয়ালিদ মানুষ একটা, সাফাকে মুশকিলে দেখে মিটমিটিয়ে হাসছে অগোচরে, চুপচাপ দেখে যাচ্ছে বিষয়টা। সাফাকে পর্যবেক্ষণ করতে ওর ভীষণ ভালো লাগে। ও কিভাবে কি করে তা দেখতে চাই ও। সাফা এবার কৌশলের আশ্রয় নিল। ও বলল, আন্টি, আপনি বোধহয় জানেন না আমার বিয়ে হয়েছে। ভদ্রমহিলা আন্দাজ করতে পারলেন, এবার বলেন, শুনছিলাম তোমারে বিয়া দেবে। আমি তো বাপের বাড়ি ছিলাম কয়দিন, সকালে আসলাম, এর মধ্যে বিয়ে হয়ে গেছে? জি। লজ্জায় মিয়ে গিয়ে উত্তর দিল সাফা। তিনি বলেন, ও তোমার স্বামী? সাফা ভীষণ অস্বস্তিতে পড়ে উপর নিচ মাথা নাড়ালো। ভদ্রমহিলা ওয়ালিদের দিকে আবার তাকালো, আগের থেকেও গাঢ় দৃষ্টিতে। ওয়ালিদ স্বাভাবিকভাবে ওনার দিকে তাকালেও ওনার দৃষ্টিতে অস্বস্তি হতে লাগলো ওরও। ভদ্রমহিলা বলে উঠলেন, তা এ দেখি বাচ্চা ছেলে। ওয়ালিদ কাশতে শুরু করে মহিলার কথা শুনে সাফা লজ্জায় মুহূর্তের জন্য চোখ বন্ধ করে। নাম কি তোমার? চোখের দৃষ্টি আগের থেকেও শুরু করে ওয়ালিদকে প্রশ্ন করেন মহিলাটি। ওয়ালিদ গলা পরিষ্কার করে বলল, জি, আমার নাম ওয়ালিদ ইসলাম। ওয়ালিদ? এই নাম তো শুনি নাই আগে। তো বয়স কত? আরেকজন ভদ্র মহিলা এসে দাঁড়ান ওদের মাঝে, হাতে তার ঝাড়ু। তিনি বলে উঠলেন, বয়স দিয়ে আর কি হব, আগে এতটুকু মাইয়াকো কত বড় বেডকের সাথে বিয়া হইতো। এখনকার কোনে বর দুইজনই হয় সমান সমান বয়সের। ওয়ালিদ সুযোগ পেয়ে বলে উঠল, আমরা তাহলে আসি, সাফা চলো। কথাটা বলে ওয়ালিদই আগে পা বাড়ায়। সাফাও দেরি করে না, ওয়ালিদকে অনুসরণ করে। একটু দূরে যাওয়ার পর ওয়ালিদ থেমে পিছনে তাকিয়ে বলে, এই সাফা, আমি বাচ্চা। সাফার হাসি পায় ওয়ালিদের কথা শুনে, মুচকি হাসি হেসেও ফেলে, কিন্তু মুখে নেকাব থাকায় ওয়ালিদের দৃষ্টিগোচর হয় না। সাফা অল্প আওয়াজে বলল, একটা ছেলের সাধারণত বিয়ের সময় বিবেচনা করে আপনাকে বাচ্চা বলাই যায়। তাই না? তাহলে তুমি কি? তোমার বয়স তো আমার থেকে অনেক কম। একটা মেয়ের বিয়ের বয়স হিসেবে খুব একটা অল্প বয়স না, 18 হয়েছে আমার। আমার 23 বছর, মোটেও বাচ্চা না। সাফা চুপ থাকে, আর কিছু বলে না। এমনিতেই আজ অনেক কথা হয়েছে, তাই চুপচাপ পা বাড়ায়। ওয়ালিদও সাফার সাথে বাড়ির ভেতর পর্যন্ত যায় আর বলে, আমি এখন যাচ্ছি না, এই মহিলারা ওখান থেকে যাবে, তারপর আমি বেরোবো। নয়তো এবার আমাকে একা পেয়ে কী না কি বলবে। তার উপর এক প্রকার পালিয়ে এসেছি। দুপুর টাইমে রাস্তায় কী কাজ ওনাদের? খাওয়া দাওয়া শেষ হলে রেস্ট নিতে পারে তো নাকি? এমনভাবে যেটা করছিল আমাকে, যেমনটা বিয়ের আগে তোমার বাবাও করেনি। মহিলা দুজনের কথার ধরন কেন যেন ভালো লাগেনি সাফার। তবুও ওয়ালিদের কথায় সাফার এবার ভীষণ হাসি পেল, ঠোঁট চেপে ধরে রাখলো। অন্যদিকে তাকালো যাতে চোখ দেখে ওয়ালিদ বুঝে না যায়। তারপর বলল, আজ একেবারে দেখেই যান, অনেক বেজে গেছে। না চাইতেও ওয়ালিদকে ভেতরে যেতে হলো আজ। ওকে দেখে সাফার মা খুব খুশি হলেন। সাফা ফোন ফিরে পাওয়ায় ওয়ালিদের সুবিধা হয়েছে। মনে মনে খুশি হলো ওই ছেলেটার প্রতি। তবে প্রশ্ন জাগলো, ছেলেটা ফোন ফেরত দিল কেন? হয়তো ভালো শাস্তি চেয়েছিল নিজেই। নিজের প্রশ্নের উত্তর দেয় ওয়ালিদ। সেটা যাই হোক,
ওর খুব উপকার হয়েছে বলে মন ভীষণ ফুরফুরে। সেদিন রাতে সাফা ওয়ালিদের কথা মতো কল করেছিল। তারপর থেকে ওয়ালিদ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমোতে যাওয়ার আগে সাফাকে কল করে। সাফা সামান্যই কথা বলে ওর সাথে, নিজ থেকে কিছু বলে না, যেন নিজ থেকে কথা বলতে গেলে ওর মুখ চেপে ধরে কেউ। এতে ওয়ালিদ কিছু মনে করে না। সাফার সামান্য কথাই তাকে তৃপ্তি দেয়। সাফার কণ্ঠ না শুনলে যেন তার সকাল শুরু হয় না, রাতে ঘুম আসে না। কলেজের টেস্ট পরীক্ষার শুরুর খুব বেশি সময় বাকি নেই। সাফার মাথায় প্রচুর চিন্তা। অসুস্থ থাকার কারণে অনেক দিন কলেজে কোচিংয়ে যেতে পারেনি। সেই সাথে বিয়ের চিন্তায় বাসাতেও পড়ালেখা হয়ে ওঠেনি। বই খুলে দেখতে পাই এখনও অনেক পড়া বাকি আছে। অনেকগুলো ক্লাস মিস যাওয়ায় ভালো করে বুঝতে সমস্যা হচ্ছে কিছু বিষয়। এমন অবস্থায় বাসায় একটা টিচারের জরুরি প্রয়োজন বোধ করলো সাফা, যে ওকে ওর সমস্যাগুলো ধীরে সুস্থে বুঝিয়ে দিবে। সাফার টিচারের জন্য খোঁজ লাগিয়েছে ওর মা বাবা। সাফার মা হঠাৎ ওয়ালিদকে অবগত করতে চাইলেন বিষয়টা। তাছাড়া ওয়ালিদ টিউশনি করে, ভাবলেন ও যদি সাফাকে পড়াতে পারে তবে তো খুব ভালো হয়। সাফার বাবার সম্মতিতে তিনি ওয়ালিদের সাথে কথা বললেন। আজ বাসায় শিক্ষক আসবেন জেনে সাফা সব রকম প্রস্তুতি নিয়েছে। তবে শিক্ষক নারী নাকি পুরুষ তা জানে না। বোরকা পরবে কিনা জানতে চাইল। সাফার মা না বলেছেন, কিন্তু খোলাসা করে বলছেন না কিছু। সাফা বেশি ঘাটল না। সমস্যার কথা কিভাবে কি বলবে তা নিয়ে মনের মধ্যে কথা সাজাতে লাগলো। বিকেলে ওয়ালিদকে ওদের বাসায় আসতে দেখে অবাক হলো সাফা। মনে মনে ভাবলো যে কোনো সময় ওর শিক্ষক চলে আসবে। এখন ছেলেটা কেন এসেছে? ভাবনার মধ্যেই ওর মা এসে যা বলেন সেটা শুনে স্তব্ধ হয়ে গেল সাফা। হা হয়ে গেল মুখ। মা কি বলছে এটা? যে ছেলে হা করে এক ধ্যানে তাকিয়ে থাকে ওর মুখের দিকে, সেই ছেলে ওকে পড়াবে? আর কাউকে পেল না ওর বাবা মা? যে ছেলের চোখের দিকে তাকানোর সাহস ওর নেই, যে ছেলের সাথে কথা বলতে গেলে জড়তা শক্ত করে বেঁধে রাখে ওকে, সেই ছেলের কাছে কিভাবে ও পড়বে? ওয়ালিদ মুচকি হাসছে। সাফার মা সাফাকে তাড়া দিলেন ওয়ালিদকে নিয়ে ভিতরে যেতে। মায়ের উপর ভীষণ রাগ হলেও ওয়ালিদের সামনে চুপ রইল সাফা। দৃষ্টি নিচে রেখে ওকে ভেতরে যেতে বলল। সাফার বলতে সময় লাগলেও ওয়ালিদের সাফার রুমে প্রবেশ করতে সময় লাগলো না। সাফার মা অন্যদিকে চলে যেতে নিলে সাফা তার পিছু গেল। তিনি চোখ মুখ বিকৃতি করে ঘুরে তাকালেন। তুমি চলে এসেছো কেন? আম্মু, তোমরা আমার জন্য কোনো টিচার পাওনি যখন আমি নিজের মতোই যা পারি পড়তাম। ওনাকে ডেকে এনেছো কেন? হ্যাঁ, এমনিতে লেখাপড়ার 12টা বেজে আছে, উনি তো 40টা বাজিয়ে